সিরিজ টেরর টিউসডে, যার প্রত্যেকটি গল্পই নাকি ইন্দোনেশিয়ায় ঘটা বাস্তব ঘটনা থেকে নেওয়া হয়েছে। তাই যাদের ইন্দোনেশিয়ান ভুতুরে গল্প পছন্দ তাদের জন্য তো আজকে 8 গুণ আনন্দের দিন, কারণ এই একই ভিডিওতে পেয়ে যাচ্ছেন ইন্দোনেশিয়ার 8টা ভুতুরে গল্প। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। প্রথম গল্পটির নাম হলো আওয়ার লিটল সিস্টার। শুরুতেই আমরা একটি দুর্ঘটনার স্থল দেখতে পাই। একটি গাড়ি ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। গাড়িতে একটি মেয়ে রক্তমাখা অবস্থায় জ্ঞান হারিয়ে পড়েছিল। তার নাম আয়ের জ্ঞান ফিরতেই সে নিজের সামনে তার মাকে দেখতে পায়, যার অবস্থাও বেশ শোচনীয় ছিল। তখন চিৎকার করে তার ছোট বোন এলকে ডাকতে থাকে। তার বোন এল কোনো এক ফাঁকে গাড়ি থেকে বের হয়েছে এবং অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে রাস্তা পার হচ্ছে। তার বোনকে জোরে জোরে ডাকছিল। এল তার দিকে অদ্ভুত ভঙ্গিতে ফিরে তাকায়। তখনই একটি গাড়ি এলকে চাপা দিয়ে চলে যায়। প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আইকে একজন মানসিক রোগের ডক্টরের কাছে দেখতে পাই। ডাক্তার তাকে বলে যে তার পিটিএসডি হয়েছে। বড় কোনো ট্রমার ভেতর দিয়ে গেলে, বড় কোনো দুর্ঘটনায় পড়লে এই রোগের আবির্ভাব হয়। ধীরে ধীরে এই রোগ সেরে যায়, কারো বেশি সময় লাগে, কারো বা কম। বলে যদি সে কখনো না সারে তাহলে কি হবে। ডাক্তার তাকে ঠিকঠাক মতো ঔষধ খেতে বলে। যদিও আয়ের ধারণা এই সব কিছুর ভেতর থেকে সহজেই সে বের হয়ে আসতে পারবে না। সে আর অন্য 10 জন মেয়ের মতো চলাফেরা করতে পারবে না, কাজ করতে পারবে না। এই ধরনের ডিপ্রেশনের ভেতর দিয়ে সারা জীবন যেতে হবে। তবে তার চিন্তার বিষয় হলো তার মাকে নিয়ে। তার মাও অ্যাক্সিডেন্টের ক্ষত কাটিয়ে উঠতে পারছে না। কখনো তাকে দেখতে একেবারে সুস্থ মনে হয়, আবার কখনো দেখতে বেশ অসুস্থ মনে হয়। সে ঔষধও খেতে ভুলে যায়। নিজের ডিপ্রেশন কাটিয়ে তার মায়ের সবকিছু লক্ষ্য রাখতে হয় আইকে। একদিন তাদের বাড়িতে একজন লোক একটি বড় প্যাকেট নিয়ে আসে। সেই প্যাকেটে বড় সাইজের খুব চমৎকার একটি পুতুল দেখা যায়। পুতুলটি লাল সুতো দিয়ে বাঁধা ছিল। লোকটি সুতো খুলে পুতুলটি আয়ের মাকে দেয়। আয়ের মা পুতুলটিকে কোলে তুলে নেয় এবং জড়িয়ে ধরে তাকে এল বলে ডাকে। সে পুতুলটিকে বলে যে তার নিজের বাড়িতে তাকে স্বাগতম। মায়ের এই কাণ্ড কারখানার কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর থেকে পুতুলটি তার ছোট বোন এলের জায়গা নিয়ে নেয়। ওই লোকটি যাওয়ার আগে 3টা নিয়মের কথা বলে যায়। প্রথমটি হলো এই পুতুলকে সত্যিকারের মানুষের মতো 3 বেলা খাওয়াতে হবে। দ্বিতীয় নিয়ম হলো রাত 12টা বাজার আগে অবশ্যই পুতুলটিকে বক্সে ভরে রাখতে হবে। সর্বশেষ লোকটি এই বাড়ির চারিদিকে একটি মন্ত্রপুত লাল সুতো দিয়ে বেঁধে দিয়েছে। তার বাইরে কখনোই পুতুলটিকে নিয়ে যাওয়া যাবে না, তাহলে দুর্ঘটনা ঘটবে। আয়ের মা এই সকল নিয়ম মেনে পুতুলটিকে নিজের মেয়ে এলের মতো করে রাখতে শুরু করে। মায়ের এসব দেখে খুবই চিন্তায় পড়ে যায় আই। একদিন সে তার এক বন্ধু টমকে ভিডিও কলে সব বলতে থাকে। টম সবকিছু নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। একসময় টম বলে আই যেন ওই দুর্ঘটনার জন্য নিজেকে দোষারোপ না করে। আই বলে এই সব কিছুর জন্য সে নিজেই দায়ী। সে যদি সেদিন ড্রাইভ করার জন্য জেদ না করতো তাহলে হয়তো বা এই দুর্ঘটনা ঘটতোই না। কথার মাঝেই আয়ের ঘরের লাইটটি ফ্লিকার করতে শুরু করে। সে কারোর যেন হাসির শব্দ শুনতে পায়। উঠে যেতেই সে টিভির শব্দ শুনতে পায় এবং টিভি রুমে যায়। দেখা যায় সেখানে এলের পুতুলটি টিভির সামনে এমন ভাবে বসে আছে যেন সে টিভি দেখছে। আই টিভিটি বন্ধ করে দেয়। তখনই এলের পুতুল নিজে থেকেই তার মাথা ঘুরিয়ে আয়ের দিকে তাকিয়ে একটি হাসি দেয়। আই ভয়ানকভাবে চমকে যায়। ওই সময় তার মা পেছন থেকে আসে এবং তাকে ধমক দিয়ে বলে সে কেন টিভি বন্ধ করলো। আয়ের মা আবারও টিভি চালিয়ে দেয় এবং এলের পুতুলের সাথে গল্প করতে থাকে। এই সব কিছু আই টমকে বলে। সে বলে যে তার মা এখন ডাক্তারের কাছেও যেতে চায় না, সারাক্ষণ পুতুলটি নিয়েই ব্যস্ত থাকে। টম এই ব্যাপারটাকে হালকাভাবে নেয় এবং বলে তার মা যদি এসব করে সুখে থাকে তাহলে তার তাই করা উচিত। প্রত্যেকেরই অতীত ভুলে যাওয়ার নিজস্ব উপায় থাকে। আয়ের উপায় তাকেই খুঁজে বের করতে হবে। ওই দিন রাতে তার মা ঘুমিয়ে গেলে আই পুতুলটিকে বাক্স থেকে বের করে। তখন বাজে রাত 12টা 5 মিনিট। সে পুতুলটিকে তুলে তাকে জিজ্ঞাসা করে সে আসলেই এল কিনা। তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা। পুতুলটি এলে পরিণত হয়। আই অবাক হয়ে দেখতে পায় তার সামনে তার বোন দাঁড়িয়ে আছে। সে তার বোনকে জড়িয়ে ধরে। তখন এল কাঁদতে কাঁদতে বলে সে যেখানে ছিল জায়গাটি খুবই অন্ধকার এবং ভয়ানক। তার খুবই ভয় হয়। আই তখন বোনকে সরি বলে। তখনই এলের গলা পাল্টে যায়। সে হিসিয়ে বলতে শুরু করে আই ইচ্ছা করে অ্যাক্সিডেন্টটি করেছে এবং তাকে মেরে ফেলেছে। আই সবসময় তাকে হিংসা করত, কারণ তাদের মা এলকে বেশি ভালোবাসে। আই শুধু তার বাবাকে ভালোবাসে, যে কিনা তাদের সবাইকে অন্য নারীর জন্য ছেড়ে গিয়েছে। এই সব কিছু বলতে বলতে এল আইকে অনেক জোরে চেপে ধরে। আয়ের এতে করে দম বন্ধ হয়ে আসে। বহু কষ্টে আই নিজেকে ছাড়িয়ে নেয়। তখন এল আবারও কাঁদতে কাঁদতে বলে তার খুবই কষ্ট হচ্ছে। একথা বলতে বলতে তার পুরো শরীর রক্তে ভেসে যায়। তখনই ঘুম থেকে জেগে ওঠে আই। এই সব সে স্বপ্নে দেখছিল। ঘুম থেকে উঠেই সে তার পোষা পাখি জিপজিপকে খুঁজতে থাকে। অনেক খুঁজেও সে জিপজিপকে খুঁজে পায় না। সে তার মায়ের কাছে যায় জিপজিপ কোথায় আছে তা জানার জন্য। তার মা তখন কাজে ব্যস্ত। সে তার ছোট মেয়ের জন্য খাবার তৈরি করছিল। আই ফিরে আসার সময় দেখতে পায় ডাস্টবিনে তার মা ওষুধ ফেলে রেখেছে। এটা দেখে সে অনেক বেশি রেগে যায় এবং জিজ্ঞাসা করে যে কেন তার মা ওষুধ খাচ্ছে না। যার উত্তরে তার মা তাকে বিরক্ত করতে সেই সাথে তাদের মা মেয়ের মধ্যে আসতে নিষেধ করে। আই এতে করে প্রচন্ড ক্ষেপে যায় এবং এলের পুতুলটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সেটিকে ফেলে দেওয়ার জন্য। তার মা পাগলের মতো তার পেছনে ছুটতে থাকে। টানা হ্যাচড়ায় পুতুলটির গায়ের জামা খুলে যায়। আই দেখতে পায় তার পুরো শরীরে
অদ্ভুত সব সিম্বল আঁকা। দেখে মনে হচ্ছিল পুতুলটির উপর কালো জাদু করার জন্য কেউ হয়তো বা এই সিম্বলগুলো এঁকেছে। এখানে আয়ের মা এলের পুতুলটিকে নিয়ে ভেতরে চলে যায়। আয় কি করবে তা বুঝে উঠতে পারছিল না। রাতের বেলা আয়ের মা পুতুলের ছেঁড়া জামা সেলাই করতে করতে বলতে থাকে তাদের পরিবারে শুধু তার মা মেয়ে দুজনই আছে, আয়ের কোনো অস্তিত্বই নেই। সে এমন ভাবে পুতুলটির সাথে কথা বলছিল যেন পুতুলও কিছু একটা তাকে বলছে। সে ওই পুতুলের কথার জবাবও দিচ্ছিল এবং বলছিল সে ঠিক বলেছে, তাদের আয়কে কোনো প্রয়োজন নেই। অন্যদিকে আয় নিজের কাপড় চোপড় গোছাচ্ছিল। সে আর এইসবের ভেতর থাকতে রাজি নয়। হঠাৎ করেই সে কিছু একটা শব্দ শুনতে পায়। আশেপাশে তাকাতেই হঠাৎ করে তার মা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং একটি রুমাল দিয়ে তার মুখ চেপে ধরে। এতে করে আয় জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতেই সে দেখতে পায় সে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে, আর ঠিক সামনের চেয়ারে বসে আছে এলের পুতুলটি। তার মা এলের পুতুলের জন্য খাবার পরিবেশন করছিল। সে আয়কেও এক বাটি স্যুপ দেয়। আয় তখন হতভম্ব হয়ে দেখতে পায় স্যুপের বাটিতে জিপজিপের মাথা ভাসছে, অর্থাৎ তার মাই তার পোষা প্রাণী জিপজিপটাকে মেরে ফেলেছিল। সে এটা বুঝতে পেরে চিৎকার করে তার মাকে জিজ্ঞাসা করে যে সে এসব কেন করছে। তার মাও তার সাথে রেগে যায় এবং তার চুলের মুঠো ধরে বলতে থাকে সে তার বাবার মতোই হয়েছে। সে তাদের কাউকেই ভালোবাসে না, তার বাবাকেই ভালোবাসে। সে সবসময় জেদি এবং বেয়াদব ছিল। এরপর তার গলার স্বর পরিবর্তিত হয়ে যায়। সে তার মেয়েকে বলে সে সবকিছু ঠিক করে দিবে। সে এমন ব্যবস্থা করবে যাতে করে তারা সবাই সুখে শান্তিতে একসাথে থাকতে পারে। এরপর সে এলের পুতুলের দিকে তাকিয়ে বলে এল যেভাবে যেভাবে বলেছে সে ঠিক সেইভাবেই করবে। আয়ের মা ভেতরে চলে যায়। আয় প্রাণপণে চেষ্টা করতে থাকে হাতের বাঁধন খুলে ফেলার, তবে সে সেটা করে পারে না। তার আগেই তার মা দুটি গ্লাস নিয়ে আসে। এই গ্লাসে তরলের সাথে বিষ মেশানো ছিল। আয়ের মা বলে যে এল একা একা খুব কষ্টে আছে, তাদের উচিত এলের কাছে ফিরে যাওয়া, আর তা করার উপায় সে এলের কাছ থেকেই জেনে নিয়েছে। এই বলে আয়ের মা ওই তরলটুকু পান করে নেয়, যখন বারবার আয় তাকে এটা করতে নিষেধ করছিল। তবে এতে কোনো লাভ হয় না। আয়ের মা আয়কেও ওই তরলটুকু খাইয়ে দেওয়ার চেষ্টা করে, তবে আয় ধাক্কা দিয়ে তার মাকে ফেলে দেয়। এরপরও তার মা হাল ছাড়ে না, বরং ছুরি নিয়ে সে তার উপর ঝাঁপিয়ে পড়ে। মা মেয়ের অনেকক্ষণ যাবৎ লড়াই হয়। আয়ের হাত ছুরির আঘাতে কেটে যায়। শেষ পর্যন্ত সে ধাক্কা দিয়ে তার মাকে দূরে সরিয়ে দেয়। ততক্ষণে বিষও কাজ করতে শুরু করেছিল এবং আয়ের মা দুর্বল হয়ে পড়েছিল। সে মারা যেতে যেতে বলে যায় যে সবকিছু তাকে দিয়ে ওই পুতুল করিয়েছে। আয়ের মনে পড়ে যে ওই লোকটি বলেছিল পুতুলটিকে লাল সুতোর বাইরে পাঠালে এর প্রভাব কেটে যাবে। তার মানে নিশ্চয়ই যদি লাল সুতোর বাইরে এই পুতুলটিকে পাঠানো যায় তাহলে সে আর এইসব শয়তানি কাজ করতে পারবে না। আই পুতুলটি নিয়ে ছুটে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই যেন পারছিল না। কোনো অদৃশ্য শক্তি তাকে বাধা দিচ্ছিল। এই সময় তাকে পেছন থেকে এক শয়তান আক্রমণ করে। শয়তানটি তার গলা চেপে ধরে তার প্রায় নিঃশ্বাস বন্ধ করে দেয়। আই ভাবে সে মারাই যাবে। তার চোখের সামনে তার অতীতের স্মৃতি, তার মা বোনের স্মৃতি ভেসে ওঠে। তখনই তার মা উঠে আসে এবং ওই শয়তানটিকে ছুরি দিয়ে মেরে ফেলে। আই আবারও পুতুলটি নিয়ে ছুটে যায়। এক সময় দেখতে পায় তার হাতে আর পুতুলটি নেই। এমন সময় ঘটে আর এক অদ্ভুত ঘটনা। সে দেখতে পায় সে নিচে পড়ে আছে। তার এক পাশে এলের পুতুলটি এবং অন্য পাশে তার মায়ের মতো দেখতে একটি পুতুল পড়ে আছে। এমনকি তার হাতে একটু আগেও ছুরির যে আঘাত লেগেছিল তা এখন আর নেই। আরো অদ্ভুত ব্যাপার হলো তাদের বাড়ি যে লন্ডভন্ড হয়েছিল তার কোনো চিহ্নই নেই। জিপজিপও তার খাঁচাই আছে, অর্থাৎ এতক্ষণ যা কিছু ঘটেছে সবকিছু তার কল্পনায় ঘটেছে। আমরা তখন অতীতের একটি দৃশ্য দেখতে পাই। সেদিন দুর্ঘটনায় শুধুমাত্র এল নয়, বরং আয়ের মাও মারা গিয়েছিল। সে সারাক্ষণ তার মাকে কল্পনা করত। এমনকি সে যে টমের সাথে কথা বলতো তাও তার কল্পনা ছিল। বাস্তবে আই ছিল একেবারেই একা। এই একাকিত্ব কাটাতেই সে ইন্টারনেটে সার্চ করে মৃতদের ফিরিয়ে আনার উপায় বের করে। সে নিজেই এল এবং তার মায়ের পুতুল আনায় ওই লোকটিকে দিয়ে। আয়ের যখন সবকিছু হঠাৎ করে মনে আসে তখন সে বুঝতে পারে সারাটা সময় সে একা ছিল। প্রচন্ড কান্নায় সে ভেঙে পড়ে। পাশে পড়ে থাকে তার মা এবং বোনের পুতুল। আর এই দৃশ্যের মধ্য দিয়ে প্রথম গল্পটি এখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয় গল্পটির নাম হচ্ছে ওয়েডিং ড্রেস। গল্পের শুরুতে আমরা একজন মেয়েকে রাতের বেলা একা বসে বসে একটি ওয়েডিং গাউন সেলাই করতে দেখতে পাই। মেয়েটি প্রচন্ড চিকন ছিল এবং সে পাগলের মতো করে এই ওয়েডিং ড্রেসটি সেলাই করছিল। হঠাৎ করে মেয়েটির হাতে সূচ ঢুকে যায় এবং রক্ত বের হয়। মেয়েটি আতঙ্কিত চোখে সেদিকেই তাকিয়ে থাকে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা মিল নামের একজন মেয়েকে দেখতে পাই। মিলকে তার বয়ফ্রেন্ড বেন একটি ওয়েডিং ড্রেসের শপের সামনে নামিয়ে দেয়। মিল অন্য একটি কাপড়ের দোকানে কাজ করত। অল্প কিছুদিনের জন্য সেই দোকানে কাজ করবে। মিল তাতে খুবই খুশি, কারণ তার ইচ্ছা ছিল বিয়ের পোশাকের দোকানে কাজ করবে। তাহলে সে আরো ভালো কাজ করতে পারবে আর নিজের বিয়ের পোশাক নিজেই তৈরি করতে পারবে। বেন তার কথায় তেমন একটা পাত্তা না দিয়ে চলে যায়। মিল ভেতরে গেলে তার সাথে দেখা হয় শপের মালিক নুকের। নুক তাকে স্বাগত জানায় এবং পুরো শপ ঘুরিয়ে দেখায়। এই শপের উপরে দোতলায় রয়েছে স্টক রুম। সেখানে থাকা কিছু পুরনো কাপড় দেখিয়ে নুক বলে সে যদি চায় এই কাপড়গুলো নতুন করে তৈরি করে নিতে পারে। এটা করলে সে কমিশন পাবে। সেখানে একটি মাত্র পুরনো সেলাই মেশিন রাখা ছিল। নুক বলে এটি আগে যে মেয়েটি ছিল সে ব্যবহার করত। চতুর্থ
তলায় মিলের থাকার ব্যবস্থা করা হয়েছিল। সবকিছু দেখে মিল যখন 4 তলা থেকে নামছিল জায়গাটা কিছুটা ভুতুরে বলে তার কাছে মনে হয়। তখন নুক বলে যে সে যদি এখানে 24 ঘন্টা থাকতে পারে তাহলে সে ভালো বেতন পাবে। কয়টা থেকে কয়টা খোলা থাকবে এবং কখন কাস্টমার আসে কখন বন্ধ থাকে সবকিছু ভালো করে বলার পর নুক জানায় সে কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে, তাই দোকানটিকে মিলকেই দেখে রাখতে হবে। মিল এতে বেশ অবাক হয় এবং জিজ্ঞাসা করে তার কাজের প্রথম দিনেই নুক তাকে একা ছেড়ে কেন যাচ্ছে। নুক বলে আগের থেকে বুকিং দেওয়া ছিল, তাই তার না গিয়ে আর কোনো উপায় নেই। এরপর বিদায় নিয়ে নুক বেরিয়ে পড়ে। রাতের বেলায় আমরা নুকের শপের ছাদে একটি পানির ট্যাঙ্কি দেখতে পাই। এই ট্যাঙ্কির উপরে রাখা একটি মন্ত্রলেখা কাপড় হঠাৎ করেই উড়ে যায়। মিল তখন তার মায়ের সাথে কথা বলছিল। সে তার মাকে তার নতুন চাকরির কথা বলে। তার মা বলে তার উচিত এখন বেনকে ছেড়ে দিয়ে ধনী কোনো লোককে বিয়ে করে নেওয়া। এইসব নিয়েই মা মেয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। হঠাৎ করেই মিলের মনে হয় তার পেছনে কেউ একজন আছে। আমরা তখন তার পেছনে এক মেয়েকে আসতে দেখতে পাই। মিল পেছনে ফিরতেই কাউকে দেখতে পাই না। পরদিন তার দোকানে এক কাস্টমার আসে। মেয়েটির কোনো কাপড়ই পছন্দ হচ্ছিল না। মেয়েটির হবু স্বামী তখন তাকে তাড়া দেয় অন্য দোকানে যাওয়ার জন্য, যা দেখে মিল তাড়াতাড়ি বলে ওঠে যে তাদের উপরে আরো স্টক আছে, সে তা নিয়ে আসছে। উপরে স্টক রুমে গিয়ে সে চমৎকার একটি পোশাক দেখতে পায় যা সে এর আগে কখনো দেখেনি। নিচে নিয়ে গেলে কাস্টমারেরও এটা পছন্দ হয়ে যায়। তবে এই ড্রেসটি কাস্টমারের বেশ টাইট হচ্ছিল, যা দেখে কাস্টমার তাকে তার জন্য এটা ঢিলা করে দিতে বলে। মিল বলে তার বেশ কিছুটা সময় লাগবে, হয়তোবা কয়েক সপ্তাহ, কেননা ড্রেসটিতে ছোট ছোট অনেক কাজ রয়েছে। কিন্তু কাস্টমারের হাতে তো এত সময় নেই, তার আগামী সপ্তাহেই বিয়ে, তাই সে মিলকে চেষ্টা করার জন্য বলতে থাকে। তখন হঠাৎই যেন মিলের কিছু একটা হয়ে যায়। সে ওই মেয়েটিকে মোটা বলে কটাক্ষ করে এবং বলে তার উচিত তার ওজন কমিয়ে ফেলা। হতভম্ব কাস্টমারটি তখনই তার ফোন বের করে এবং ভিডিও করে এবং বলতে থাকে যে সে এই দোকানে এসে বডি শেমিং এর শিকার হয়েছে। সে মিলকেও ওই ভিডিওটি দেখায়। মিল বলে সে এমন কোনো কথা কখনোই বলেনি। মেয়েটি তা মানে না। মিল এবার বলে যে সে তাকে ডিসকাউন্ট করে দিবে এবং তার বিয়ের আগেই তার এই পোশাকটি ঠিক করে দিবে। সে যেন কিছুতেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে না ছাড়ে। মেয়েটি এতে রাজি হয়ে যায় এবং এক সপ্তাহের ভেতর পোশাকটি ঠিক করে দিতে বলে চলে যায়। ওই দিন রাতের বেলা মিল বসে ওই পোশাক নিয়েই কাজ করছিল। হঠাৎ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পায় এবং উপরে যায়, যেখানে সে বেনকে দেখতে পায় এবং অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কিভাবে এখানে এলো। বেন তখন অবাক হয়ে বলে সেই তো নিজে তার জন্য দরজা খুলে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, মিল তখন একটি বিয়ের পোশাক পরে দরজা খুলেছিল এবং তাকে সিরিয়াস করে তার সাথে ঘনিষ্ঠ হয়েছে। সবকিছু শুনে মিল হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে না এই সবকিছু সে কখন করলো। তার তো এইসবের কথা কিছু মনেই নেই। তাই সে নিজেকে সামলে নিয়ে নিজেদের বিয়ের ব্যাপারে তার মা যা বলেছে তা সে বেনকে জানায়। তবে বেন এটা শুনে রেগে যায় এবং বলে তার মা শুধুমাত্র টাকা চেনে। এইসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। বেন উঠে বের হয়ে যায়। মিল সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে সে নিজেকে সেলাই মেশিনের সামনে দেখতে পায়, অথচ সে এখানে ঘুমায়নি। সে তার হাতে ওজন কমানোর ঔষধও দেখতে পায়। সে বেশ অবাক হয়ে যায় আর এরপর সে তার পোশাক তৈরিতে মন দেয়। পরদিন সকালে বেন তাকে একের পর এক টেক্সট এবং কল দিতে থাকে। সে তার কোনো রিপ্লাই দেয় না। খাবার খাওয়ার সময় মিল বমি করে দেয়। তার বমির সাথে এক গাদা চুল বের হয়ে আসে। সে এতে করে বেশ অবাক হয়। ফ্রেশ হয়ে বেরিয়ে সে তার সামনে এক ভয়ানক আত্মাকে দেখতে পায়, যে কিনা তার শরীর খুব অদ্ভুতভাবে নাড়াচ্ছে এবং তার হাড় থেকে মর্মর শব্দ আসছে। এইসব দেখে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতেই সে নিজেকে আবারও সেলাই মেশিনের সামনে দেখতে পায়, যেখানে এবারও তার হাতে ওই ওজন কমানোর ঔষধটি ছিল। মিল আবারও তার কাজ করতে শুরু করে। মিল পুরো সপ্তাহ একটানা কাজ করে যায়, নাওয়া খাওয়া সবকিছু ভুলে। এক সপ্তাহ পর মহিলাটি তার বিয়ের পোশাক নেওয়ার জন্য সেখানে আসে। সে দেখে মিলের শরীর খুবই খারাপ হয়ে গিয়েছে। সে অনেকটা রোগাটে এবং চিকন হয়ে গিয়েছে। তাই সে জিজ্ঞাসা করে মিল কি পোশাকটি তৈরির জন্য বিশ্রামও নিতে পারেনি। এর কোনো উত্তর মিল দেয় না। তবে মহিলাটি পোশাক পরা মাত্রই বিরক্ত হয়ে যায়। সে তো এই পোশাকটি লুজ করতে দিয়েছিল, কিন্তু এটি আরো বেশি টাইট হয়ে গিয়েছে। মহিলা মিলের সাথে রাগারাগি করে এবং বলে পোশাকটা খোলার জন্য তাকে সাহায্য করতে। তবে খুলতে গিয়ে পোশাকটি তার শরীরে আরো বেশি এঁটে বসে। যতই তারা খোলার চেষ্টা করছিল আরো বেশি এঁটে বসছিল। এতে করে মহিলাটির দম বন্ধ হয়ে আসতে শুরু করে। মহিলাকে সাহায্য করতে গিয়ে সে আবারও ওই আত্মাকে দেখতে পায় এবং ভয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতেই মিল দেখতে পায় তাকে অসংখ্যবার কল করা হয়েছে। আর এর কারণ হলো ওই মহিলাটি ভিডিওগুলো সেই সাথে আজকে যা কিছু হয়েছে সবকিছুই সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে। এই সবকিছু দেখে নুক ফোন করে তাকে রাগারাগি করতে থাকে। মিল বলে তার সাথে কিছু একটা হয়েছে, সবকিছু ওই ড্রেসের জন্য হচ্ছে। এই বলে সামনের দিকে তাকাতেই সে দেখতে পায় ড্রেসটি নেই, যেটি একটু আগেও এখানেই ছিল। মিল হতভম্ব হয়ে যায়। নুক বলে যে সে যেন এখনই নুকের দোকান থেকে বেরিয়ে যায়। নুক না বললেও মিল তাই করত। সে চেষ্টা করে তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার। তখনই দেখতে পায় সেলাই মেশিনটি একা একাই চলছে। সে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তার সামনে একটি স্টিলের আলমারির দরজা খুলে যায়। সেখানে আমরা বেনের লাশ দেখতে পাই। মূলত সেদিন রাতে বেনের সাথে ঝগড়া করে সে যখন চলে যাচ্ছিল তখন মিল তার পেছন পেছন নিচে নেমে আসে এবং কেচি দিয়ে তার পেট সেই সাথে মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এই সব কিছু সে কখন করেছে তার ব্যাপারে মিলের কিছুই মনে নেই। হয়তোবা অন্য কিছু একটা তাকে দিয়ে এই কাজ করিয়েছে। এই সব কিছু বুঝতে পেরে মিল সেখানেই অজ্ঞান হয়ে যায়। নুক চলে আসে মিলকে খুঁজতে, যেখানে সে তার দোকানে
দোকানে কাউকে একটা বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে কয়েকবার মিলের নাম ধরে ডাকে, তবে কেউই সাড়া দেয় না। এরপর সে কিছু একটা ভাবে এবং পিট বলে ডাক দেয়। তখনই ওই ছায়ামূর্তিটি নড়ে ওঠে। দৃশ্য চলে যায় অতীতে। মিলের আগে পিট নামের একজন মেয়ে এখানে কাজ করত। মেয়েটি খুব ভালো পোশাক তৈরি করত। তার নিজেরও মিলের মতোই শখ ছিল, সে খুব সুন্দর একটি বিয়ের পোশাক পরে বিয়ে করবে। কিন্তু পিটের ওজন বেশি হওয়ায় বিয়ের পোশাক পরাটা তার জন্য কঠিন ব্যাপার ছিল। এই সব কিছু সে নুকের সাথে শেয়ার করলে নুক বলে কেউই জন্মগতভাবে সুন্দর হয় না, বেশিরভাগ মানুষই অপারেশনের মাধ্যমে এত নিখুঁত ফিগার পেয়ে থাকে। পিট তখন অপারেশন করতে রাজি হয়ে যায়। তার ধারণা একজন ছেলেকে ধুমধাম করে বিয়ে করা আর বিয়েতে নিজের পছন্দের পোশাক পরার বিনিময়ে সে ছুরিকাচির নিচে যেতে প্রস্তুত। পিট তার অপারেশন করায় এবং চিকন হয়ে যায়। এতে করে তার শখ মেটে না, কেননা তার মনে হচ্ছিল সে যে কোনো সময় আগের মতো মোটা হয়ে যাবে। তাই সে ওজন কমানোর ঔষধ খেতে থাকে। ধীরে ধীরে সে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। সে একদিন নুকের সাথে খুবই ঝগড়া করে, কারণ নুক তার তৈরি করা একটা পোশাক কাস্টমারের সাইজ অনুযায়ী ফিক্স করেছে। তাই সে নুককে বলে সে যেন তার তৈরি করা পোশাকে হাত না দেয়। দরকার হলে কাস্টমার পোশাক অনুযায়ী নিজের শরীর চিকন করে নিবে, কিন্তু তার পোশাকে কেউ যেন হাত দেয় না। নুক বলে পিটের মাথা খারাপ হয়ে গিয়েছে, সে যেন ঔষধ খাওয়া বন্ধ করে দেয়। তাকে দেখতে মরা লাশের মতো মনে হয়। একথা শুনে পিট প্রচন্ড রেগে যায় এবং তার গলা চেপে ধরে। নিজেকে বাঁচাতে নুক একটি কাঁচি দিয়ে আঘাত করে পিটকে মেরে ফেলে। আর এরপর নুক পিটের শরীরকে তার ছাদে থাকা একটি পানির ট্যাঙ্কিতে ফেলে দেয় এবং সেটা তালা দিয়ে আটকে রাখে। সেই সাথে সেই ট্যাঙ্কির উপরে মন্ত্রপুত ওই কাপড়টি দিয়ে দিয়েছিল, যাতে করে পিটের আত্মা বের হতে না পারে। তবে সেটা সেদিন সরে গেলে পিটের আত্মা বেরিয়ে এসেছিল, যার ফলে বর্তমানে এই ধরনের পরিস্থিতি হয়েছে। পিটের আত্মাই মূলত মিলকে বশে নিয়ে এই সবকিছু করেছে। এখানে নুক সবটা বুঝতে পেরে থরথর করে কাঁপছিল। মিলের ভেতরে থাকা পিট ধীরে ধীরে একটি কেচি নিয়ে এগিয়ে আসে এবং ঠিক তার মতো করে কেচি দিয়ে নুককে মেরে ফেলে। এরপর সে তার পছন্দের বিয়ের পোশাকটি পরে নেয় এবং বেনের লাশও খুব সুন্দর করে সাজায়। এরপর সে নিজের বিয়ের শখ মিটাতে বেনের লাশকে বিয়ে করে। এরই মধ্য দিয়ে দ্বিতীয় গল্পটিও শেষ হয়ে যায়। তৃতীয় গল্পটির নাম হলো ওড টু মাই ফ্যামিলি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই উইনের পরিবার গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। এই গাড়ির রেডিওতে কোনো এক পুলিশ অফিসারের দুর্নীতির কেসের কথা বলা হচ্ছিল। ওই পুলিশ অফিসার আর কেউ নয় বরং উইনেরই বাবা। উইনের পুলিশ বাবা বেশ কিছু টাকা ঘুষ খায়, যে ঘুষের টাকাগুলো সে নিজের বাড়িতেই রেখে দিয়েছিল। ব্যাপারটা জানতে পেরে উইন নিজেই পুলিশকে জানিয়ে দেয়। তার বাবার উপর মামলা শুরু হয়। আপাতত তারা মিডিয়ার নজর থেকে বাঁচতে তাদের বাড়ি থেকে শহর থেকে অনেকটা দূরে একটি নির্জন বাড়িতে চলে এসেছে। বাড়িটি বেশ পুরনো এবং অদ্ভুত। বাড়িটির একটি দরজায় দেখা যায় কিছু পবিত্র মন্ত্র লেখা। উইনের উপর তার পরিবারের সবাই বেশ বিরক্ত। তার বোন লিন্ডা তাকে বলে উইনের জন্যই আজ তাদের এই বাড়িতে এসে থাকতে হচ্ছে। তবে উইনের মধ্যে খুব একটা আফসোস ছিল না। ওই দিন রাতের বেলা কিছু একটা শব্দ শুনে উইনের ঘুম ভেঙে যায়। সে ওই মন্ত্র লেখা ঘরটির সামনে গিয়ে দাঁড়ায় এবং তালা খোলার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। সে অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। এই ধাক্কাধাক্কিতে দরজার মন্ত্রপুত কাগজটি ছিঁড়ে যায়। তখনই সে তার পেছনে চিৎকারের শব্দ শুনতে পায়, যদিও পেছনে তাকিয়ে সে কাউকেই দেখতে পায় না। লিন্ডা তার ঘরে ঢোকার সময় দেখতে পায় তার ঘরের দরজায় কেউ তালা দিয়ে রেখেছে। সেভাবে তার ভাই উইন হয়তোবা তার সাথে মজা করছে। সে উইনের কাছে যায় এবং দরজার চাবি খোঁজে। তখন সে দেখতে পায় উইন অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বোনের কথা শুনে তার হুঁশ আসে। এরপর তারা লিন্ডার ঘরের সামনে যায়, যেখানে তারা তালা দেখতে পায় না, বরং দরজা তো আগে থেকেই খোলা ছিল। পরদিন সকালে আমরা উইনের মাকে তাদের কাপড় গোছাতে দেখতে পাই। সে উইনের বাবার পুলিশের ইউনিফর্ম আলমারিতে না রেখে বরং বিছানার উপর ফেলে রাখে, যা নিয়ে তাদের মধ্যে বেশ ঝামেলা হয়, যা শুনে মনে হয় তাদের সম্পর্ক তেমন একটা ভালো না। এই সময় উইনের মায়ের কাছে কেউ একজনের কল আসে, তবে সে কলটি রিসিভ করে না। রাতে খাবার খাওয়ার সময় যখন লিন্ডা নিজের ঘরে নিয়ে গিয়ে খাবার খেতে চাইছিল, তখন উইনের মা তাকে থামায় এবং এখানেই বসে খেতে বলে। রাগ করে লিন্ডা খাবার রেখে উপরে চলে যায়। বাকিরা যখন খাবার খাচ্ছিল তখন হঠাৎই তারা কিছু শব্দ শুনতে পায়, যা শুনে তারা মনে করে হয়তোবা লিন্ডার কোনো সমস্যা হয়েছে। দেখা যায় লিন্ডা নিজেও শব্দটি শুনতে পেরেছে এবং তা আসছে ওই বদ্ধ ঘর থেকে। তারা ওই ঘরের তালা ভেঙে দরজা খুলে ফেলে, তবে ভেতরে গেলে কিছুই পাওয়া যায় না। দরজায় থাকা মন্ত্রপুত কাগজ পুরোপুরি ছিঁড়ে যায়। এখন ওই দিন উইনের মা যখন একা একা কাজ করছিল, তখন তার এক ভৌতিক অভিজ্ঞতা হয়। সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, তবে কাউকেই সামনে দেখতে পায় না। উইন তখন নুডলস রান্না করে খাচ্ছিল। সে তার বোনকেও খেতে দেয়। দুজন খেতে খেতে টুকটাক গল্প করছিল। তাদের কথা থেকে আমরা জানতে পারি উইন তাদের বাবার আসল ছেলে নয়। এই কারণেই তাদের বাবা তাকে কখনোই পছন্দ করে না। আমরা আরো জানতে পারি যে লিন্ডা খুব দ্রুত বিদেশে চলে যাবে এবং সে একবার যদি চলে যায় তাহলে আর কখনোই ফিরে আসবে না। এভাবেই খেতে খেতে উইনের হাত থেকে কিছুটা নুডলস পড়ে যায়। সে ঠিক করে খাবার শেষ করে একবারে সে এটা পরিষ্কার করবে। খাবারের পর লিন্ডা চলে গেলে উইন নুডলস পরিষ্কার করতে দেখতে পায় সেখানে কিছুই পড়ে নেই। আমরা একটা ভুতুরে হাতকে দেখতে পাই, যে কিনা ওই নুডলস গুলো টেনে নিয়ে যায়। উইনের কাছে মনে হয় এই সব কিছুর পেছনে কোনো ভৌতিক হাত রয়েছে, তাই সে ওই মন্ত্রপুত কাগজটি আবারও টেপ দিয়ে জোড়া লাগিয়ে দেয়। সকালে সে দেখতে পায় ওই কাগজ আবারও কেউ ছিঁড়ে ফেলেছে। সে কাগজ জোড়া লাগানোর চেষ্টা করছিল, তখনই সেখানে তার মা চলে আসে। তার মা তাদেরকে নাস্তা করার জন্য নিচে ডাকে। তাকে দেখতে বেশ হাসি খুশি মনে হচ্ছিল, যা কিছুটা অদ্ভুত ছিল। তারা দুই ভাই বোন নিচে গিয়ে দেখতে পায় তাদের মা তাদের জন্য নাস্তা তৈরি
করেছে। তাদের মা এর আগে কখনো সকালের নাস্তা তৈরি করেনি, তাই তো এটা দেখে তারা দুই ভাই বোনই বেশ অবাক হয়ে যায়। তাদের মা তাদেরকে খেতে বলে নিজেও গোগ্রাসে খেতে থাকে। খাওয়ার সময় নিচে কিছুটা নুডলস পড়লে সে মেঝে থেকে তুলে তা খেয়ে ফেলে। এর কোনো কিছুই তার মায়ের স্বভাবের সাথে মেলে না। দুই ভাই বোন তাই ব্যাপারটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। উইন তখন লিন্ডার ফোন নিয়ে ইন্টারনেটে তালিসমান সম্পর্কে সার্চ করে। তালিসমান হলো দরজায় আঁকা ওই মন্ত্রটি ছিল। সার্চ করে উইন জানতে পারে তালিসমান দরজায় লাগিয়ে ঘরের ভেতরে আত্মা বন্দী করে রাখা হয়। সেখানে একটি ঘটনাও লেখা ছিল, যেখানে একটি ঘরে একটি পরিবারের 4 জনের আত্মাকে বন্দী করে রাখা হয়েছে। সবাইকেই কেউ একজন সুকিয়াকি সুপের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলেছে। এই কথা জানতে পেরে উইন বেশ ভয় পেয়ে যায়। সে তার বোনকে সবটা খুলে বলে, কিন্তু লিন্ডা কিছুই বিশ্বাস করতে চায় না। সে বলে তার মা হয়তো বা স্বাভাবিক আছে, তাদেরই অদ্ভুত বলে মনে হচ্ছে। কিন্তু উইন নিশ্চিত যে তার মা পজেস। এমন সময় তাদের মা আসে এবং হাসতে হাসতে বলে সে বাজারে যাচ্ছে, আজ রাতে সে সুকিয়াকি বানাবে। একথা শুনে দুই ভাই বোনই বেশ চমকে ওঠে। রাতে তাদের মা সত্যি সুকিয়াকি স্যুপ বানায় এবং সবাইকে খেতে দেয়। লিন্ডা আর উইন তো খেতেই চাইছিল না। এটা লক্ষ্য করে তাদের মা ভীষণ রেগে যায় এবং তাদের পরিবারের অতি গোপনীয় সকল কথা অনবরত বলতে থাকে, যেন তার উপর কিছু একটা ভর করেছে। তার মা বলে তার এবং তার স্বামীর দুজনেরই অ্যাফেয়ার রয়েছে। একথা তাদের বাচ্চারা দুজনই জানে, কিন্তু ভান করে যেন কেউ কিছুই জানে না। এছাড়া তার ছেলে উইন তার পরকীয়ারি ফসল, তার স্বামীর সন্তান নয়। এ কারণেই উইন তার বাবাকে পছন্দ করে না এবং তার কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। এছাড়া লিন্ডাও তার ভাইকে অপছন্দ করে, কারণ উইনের সাথে তার সম্পত্তি ভাগাভাগি করতে হবে। এই সব কিছু বলে তাদের মা চিৎকার করতে থাকে এবং জিজ্ঞাসা করে তাদের কিছু বলার আছে কিনা, কিন্তু কেউ তাদের মুখ খোলে না। তখন তাদের মা কিছু কাঁচা মাংস নিয়ে ছুরি দিয়ে জোরে জোরে তা কোপাতে থাকে এবং সুপে ঢালতে থাকে। সব মাংস শেষ হয়ে গেলে সে নিজের হাতটাও কেটে ফেলে। সবাই এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার উপর ভয়ানক কিছু ভর করেছিল। সে তার ছেলে মেয়েকে মারার জন্য এগিয়ে যায়। তখনই তাদের বাবা নিজের স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলে। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে এবার নিজেই পজেস হয়ে আছে। স্ত্রীকে মারার পর সে তার ছেলে মেয়েদের দিকে এগিয়ে যায় এবং লিন্ডার চুল ধরে দেওয়ালে বাড়ি মারতে থাকে, যা দেখে উইন ভেতরে ছুটে যায় এবং তার বাবার পিস্তলটি নিয়ে আসে। সে বাবাকে গুলি করার আগে রক্তস্নাত লিন্ডা উঠে আসে এবং তার বাবাকে মেরে ফেলে। এবার পজেস হয়ে যায় লিন্ডা। বোনের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে বন্দী করে ফেলে উইন। লিন্ডা জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। উইন এবার দরজা বরাবর গুলি করে দেয়, যার ফলে মারা যায় লিন্ডা। এর কিছুক্ষণ পর উইন দরজা খুলে বেরিয়ে আসে, যেখানে তার পুরো পরিবারের আত্মা তার দিকে এগিয়ে আসছিল, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে তালিসমানের ঘরটিতে চলে যায়। তখনই সে একটি দৃশ্য তার চোখের সামনে দেখতে পায়, যেখানে সে নিজের পরিবারের সবার সাথে খাবার খাচ্ছিল। খাবার খাওয়ার পর তার পরিবারের সবার মুখে ফেনা উঠে যায় এবং তারা মারা যায়। তাদের খাবারে বিষ ছিল। উইনি শুধুমাত্র বেঁচে গিয়েছিল। আর এরপর সে নিজেই তার পরিবারের সবাইকে তালিসমানের ওই ঘরটিতে টেনে নিয়ে যায়, যা দেখে আমরা বুঝতে পারি যে উইনি হয়তো বা তার পরিবারকে বিষ দিয়ে মেরে ফেলেছে। এখন সে তাদের লাশগুলোকে সোফায় রেখে একসাথে ছবি তোলে। এরকম একটি ছবি তাদের আগেও তোলা ছিল। এখন এক উইন বসে বসে আর এক উইনের এই সকল কর্মকাণ্ড দেখছিল। এই মাত্র বিষ খাইয়ে পরিবারকে মারা উইন অন্য উইনকে বলে তাকে আর একা একা থাকতে হবে না। এরপর সে ঘরটি থেকে বেরিয়ে যায় এবং দরজাতে তালিসমান মন্ত্রটি লাগিয়ে দেয়। দৃশ্য চলে যায় ওই জায়গায় যেখানে উইন দরজার তালিসমান ছিঁড়ে ফাঁক দিয়ে ভেতরে তাকিয়েছিল, অর্থাৎ অতীতে। ভেতরে সেদিন সে তার পরিবারের আত্মাকে দেখতে পেয়েছিল। শেষের এই দৃশ্য থেকে বোঝা যায় যে হয়তো বা উইন এবং তার পরিবার কোনো টাইম লুপে ফেসে গিয়েছে, যেখানে উইনি প্রতিবার তার পরিবারের মানুষদেরকে এই ঘরের ভেতরে আটকা অবস্থায় দেখে। এই টাইম লুপের কারণেই প্রতিবার উইন আগের উইনকেও তার পরিবারের অন্যদেরকে মেরে ফেলতে দেখতে পায়। এছাড়া নিজের পরিবারের আত্মাদেরকেও দেখে, যারা আসলে আত্মা নয়, বরং বিভিন্ন সময়ে এবং ডাইমেনশনে থাকা উইনেরই পরিবার। উইন মূলত তার পরিবারকে ছাড়া থাকতে চাইতো না। এদিকে তার পরিবারের মধ্যে বেশ সমস্যা ছিল। তার বোন তাদেরকে ছেড়ে লন্ডনে পুরোপুরি শিফট হয়ে যাওয়ার কথা ভাবছিল। বাবা তো উইনকে ভালোই বাসত না। এদিকে মায়েরও তার পরিবারের উপর অতটাও টান ছিল না। তাই সেই হয়তোবা প্রত্যেকবার তার পরিবারকে এক রাখার জন্য বা নিজে যাতে একা না পড়ে যায়, তাই সে সকল পরিবারের সদস্যকে মেরে ফেলছিল। আর এভাবেই চলতে থাকবে অনন্তকাল, যতদিন না এই টাইম লুপ শেষ হচ্ছে। এখন এই কনফিউজিং গল্পের পর চলুন যাওয়া যাক চতুর্থ গল্পে, যার নাম দ্য ভাও। শুরুতেই দেখা যায় একটি সুইমিং পুলে কেউ একজন চিত হয়ে আছে, যেন সে ডুবে যাচ্ছে। একটি মেয়ে ছুটে আসে এবং পানিতে লাফিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য। তখনই জানা যায় ছেলেটি আসলে ডুবে যাচ্ছিল না, বরং সে চিত হয়ে সাঁতার কাটছিল। বরং মেয়েটি এখন ডুবে যেতে যাচ্ছিল, কারণ সে সাঁতার জানে না। ছেলেটি মেয়েটিকে পানি থেকে তুলে আনে, আর এভাবেই দাও এবং নেটের প্রথমবার পরিচয় হয়। এরপর কেটে যায় 8টি বছর। নেট এবং দাও এখন কাপল। তাদের দুজনকে আমরা একটি মন্দিরের সামনে দেখতে পাই। দাও গাড়ি থেকে নেমে মন্দিরের ভেতরে যায় এবং নেট নিজের ইমেল চেক করে। সেখানে সে একটি মেল দেখতে পায়, যেখানে তাকে আর্কিটেক্ট হিসাবে কোথাও নিয়োগ দেওয়া হয়েছে। এটা দেখার পর নেট মন্দিরের ভেতরে যায়, যেখানে দাও পূজা করছিল। নেট তাকে জানায় এই মন্দিরের দেবীকে দেখে তার সবসময় ভয় লাগে। দাও তাকে চুপ করিয়ে দেয়, কেননা তার মতে দেবী শুনতে পেলে তাকে অভিশাপ দিবে। এরপর নেট সেখানে থাকা এক সেবিকা মহিলার কাছ থেকে আগরবাতি কিনে নেয়। মহিলা জিজ্ঞাসা করে তারা এই দেবীর পূজার নিয়ম জানে কিনা। দাও বলে সে অবশ্যই জানে, কেননা সে দেবীর পূজা করে বলেই আজ সে নেটের সাথে আছে। তারা চলে যেতে গেলে সেবিকা হঠাৎই নেটের
নেটের হাত ধরে তাকে থামায় এবং এই ব্ল্যাক হিলের দেবীর গল্প বলতে শুরু করে। এই দেবী ছিল এক জেলের মেয়ে যে কিনা এক রাজকুমারের প্রেমে পড়ে যায়। উঁচু এবং নিচু শ্রেণীর মধ্যে প্রেম সমাজ মেনে নেয় না এবং তাদেরকে আলাদা করে দেয়। মনের দুঃখে সে মারা যায় এবং এরপর থেকেই প্রেমের দেবী রূপে সে খ্যাতি পায়। প্রেমিক প্রেমিকারা তার কাছে প্রেমের সাফল্যের জন্য আসে। দেবীর এই গল্প সবাই জানে, তবে যেটি কেউই জানে না সেটি এবার সেবিকা তাদেরকে জানায়। আসলে ওই রাজকুমারী জেলের মেয়েকে ধোঁকা দিয়েছিল, অর্থাৎ ওই দেবীকে। মৃত্যুর পর সে দেবী হয়ে ফিরে আসে এবং জানতে পারে ওই রাজকুমারের জীবনে আগে থেকেই একজন মেয়ে আছে। তাই তো সে এবার রাগের মাথায় এক তুফান তৈরি করে। এই তুফানের বৃষ্টির ফোঁটাগুলো ছুরির ফলার মতো ধারালো ছিল, যা ওই রাজকুমারকে ক্ষতবিক্ষত করে দেয়। ফলে রাজকুমার এবার সব সত্যটা স্বীকার করে নেয়। এরপর থেকেই এই দেবী শুধুমাত্র প্রেমের সাফল্য দেয় না, বরং প্রেমিক যুগলের সব গোপন তথ্য তার পার্টনারের সামনে বের করে আনে। তাই এই দেবীর কাছে যা চাওয়া হয় তা যেন ভেবেচিন্তে চাওয়া হয়। এরপর তারা প্রার্থনা করতে যায় এবং প্রার্থনার শেষে তারা দেবীর ইশারায় একটি নাম্বার পায়। ওই নাম্বারের কক্ষে থাকা চিঠিটিতে তাদের ভাগ্য লেখা থাকবে। নাম্বার অনুসারে কক্ষ থেকে ভাগ্য চিঠিটি তুলে নেয় নেট। এরপর সে বলে লেখা পড়া যাচ্ছে না, পানিতে ভিজে লেখাগুলো সব ঝাপসা হয়ে গিয়েছে। তবে আমরা দেখতে পাই চিঠিটিতে লেখা আছে মিথ্যার কারণেই দুজনের ভালোবাসার মধ্যে অবিশ্বাস আসবে এবং ভালোবাসা একটা সময় ভেঙে যাবে, যেটা নেট ঠিকই পড়তে পেরেছিল। তবে সেই ব্যাপারে দাওকে কিছুই জানায় না। এখন তারা দুজন মিলে রিসোর্টে ফিরে আসে। এই রিসোর্টের মালিক হলো দাওয়ের বাবা। দাওয়ের বাবা চায় এই রিসোর্টের কাজ যেন তার মেয়ে এবং নেট মিলে সামলায়। সে ভিডিও কলে নেটকে এই কথাই বলে, তবে নেট তার কোনো কথারই জবাব দেয় না। দাও বলতে থাকে তার খুব ইচ্ছা তারা দুজন সারাটা জীবন একসাথে থাকবে এবং মিলেমিশে এই রিসোর্টের কাজ করবে। নেট কিছু না বলে দাওকে জড়িয়ে ধরে। ওই দিন সন্ধ্যায় তারা বিচে বসেছিল। হঠাৎ করেই নেট কাউকে একটা দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। তাড়াহুড়া করে তারা রিসোর্টে চলে আসে। এই রিসোর্টেও সে ওই মেয়েটির ছায়া দেখতে পায় এবং ভীষণ ভীত হয়ে পড়ে। সে দাওয়ের হাত ধরে রিসোর্ট থেকে বের হতে যাবে, তখনই দরজার সামনে ভয়ানক এক ছায়ামূর্তি দেখতে পায়। বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছিল। অন্য দরজা দিয়ে তারা বের হওয়ার চেষ্টা করে, তবে বের হতেই বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই নেটের শরীর কেটে যেতে থাকে। আমরা আগে থেকেই জানি এই দেবী বৃষ্টির ফোঁটা দিয়ে শাস্তি দেয়। তার মানে ওই ছায়ামূর্তিটি হলো ওই ব্ল্যাক হিলের দেবী। ছায়ামূর্তিটি তাদের সামনে আসে এবং তাদের ভাগ্যলেখা মন্দিরের ওই চিঠিটি ফেলে। নেটে বাড়ি চিঠিটি পড়ে, যেখানে লেখা ছিল যে সে যেন কোনো সত্য গোপন না করে, তা না হলে দাওকে মেরে ফেলা হবে। নিরুপায় হয়ে নেট সব স্বীকার করে নেয়। সে বলে সে সুইডেনের একটি কোম্পানি থেকে চাকরি পেয়েছে আর সুইডেনের ওই চাকরিটি সে করতে চায়। সেটারই মেল একটু আগে এসেছিল। সে যদি ওই চাকরি করতে যায় তাহলে দাওয়ের সারা জীবন একসাথে থেকে রিসোর্ট চালানোর স্বপ্নটি পূরণ হবে না। এই কথা শুনে দাও ভীষণ ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে। দাও বারবার বলে তারা দুজনই এখানে থাকতে চায়। নেট বলে এটা শুধুমাত্র দাওয়ের স্বপ্ন, নেটের স্বপ্ন নয়। একসময় দাও সেখান থেকে উঠে চলে যায়। কিছু সময় পর আমরা দাওকে জেগে উঠতে দেখতে পাই। তার সামনে তার এক বন্ধু দম্পতিকে দেখা যায়। আসলে বেশ কিছুদিন আগে সেই দম্পতির বেবি শাওয়ারের আয়োজন করেছিল, যেখানে সেদিন সে কথায় কথায় তার বান্ধবীদের বলেছিল যে সে তার বন্ধু এবং বান্ধবীর সাথে দেখা করে না, কেননা তাদের দেখলে তার খুবই হিংসা হয়। তারা কত সুখে এবং কত আনন্দে একসাথে আছে। তবে নেট আর এখন তেমনটি নেই। তাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। দাও জিজ্ঞাসা করে সে যদি নেটকে বিয়ে করে নেয় তাহলে কি সব ঠিকঠাক হয়ে যাবে কিনা, তারা সুখে থাকবে কিনা। তার ফ্রেন্ডরা জবাবে হ্যাঁ বলে। আর এরপর থেকেই দাও নেটের সাথে একসাথে থাকার জন্য নানান রকম পরিকল্পনা করতে শুরু করে। সবকিছু শুনে নেট ভীষণ মন খারাপ করে উঠে দাঁড়ায়। দাও তাকে জড়িয়ে ধরে এবং বলে সে সবকিছু বলে দিয়েছে, এখন নিশ্চয়ই তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, তারা সুখে থাকবে। তবে দেখা যায় দাও সবকিছু বলেনি, কারণ দেবী তখনও রেগে আছে, যার ফলস্বরূপ দেখা যায় নেট তার মুখের চামড়া টেনে তুলে ফেলছে। দৃশ্য আবারও অতীতে যায়। আমরা দাও এবং তার বাবাকে দেখতে পাই, যেখানে দাও তার বাবাকে বলছিল যে সে যেন তার নতুন হওয়া রিসর্টে নেটকে একটি কাজের ব্যবস্থা করে দেয়, কেননা নেট কোথাও চাকরি পাচ্ছে না, সব জায়গা থেকে রিজেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ যে রিসর্টের কাজটি নেট ভেবেছিল যে সে তার যোগ্যতায় পেয়েছে, সেটি আসলে দাওয়ের কথা মতো তার বাবা তাকে পাইয়ে দিয়েছে। এখানে তার নিজের যোগ্যতা বলতে কিছুই নেই। তার এইসব কথা শুনে নেটের আরো বেশি খারাপ লাগে। তবে নেট নিজেও একটি অনেক বড় সিক্রেট লুকিয়ে রেখেছিল, আর তা হলো দাও তার বাবার কাছে যাওয়ার আগেই নেটের সাথে দাওয়ের বাবার কথা হয়েছিল। তখন দাওয়ের বাবা তাকে জানিয়েছিল যে তার ক্যান্সার আছে। তার চিন্তা ছিল যে তার কিছু হয়ে গেলে তার মেয়েকে দেখাশোনা করবে কে। এ কারণেই সে নেটকে বলেছিল যে সে যেন বাইরে চাকরির জন্য অ্যাপ্লাই না করে এবং তার মেয়ের সাথে থাকে, কারণ তার মেয়ের দেখাশোনা করার মতো কেউই নেই। এর মানে হলো নেট কখনোই কোনো চাকরি থেকে রিজেক্ট হয়নি, বরং সে ইচ্ছা করেই দাওয়ের কথা ভেবে কোনো চাকরি একসেপ্ট করেনি। একথা শুনে দাও বেশ মন খারাপ করে এবং কাঁদতে কাঁদতে বলে তার জীবনটা কিভাবে নেটের সাথে জড়িয়ে গিয়েছে, কিন্তু তাদের সিক্রেট তখনও পর্যন্ত শেষ হয়নি। দেবী দাওয়ের কানে কানে এসে বলে সে যা প্রার্থনা করেছিল তা যেন সে নেটকে বলে দেয়। নেট তখন চেঁচিয়ে বলতে থাকে সে কি প্রার্থনা করেছে। দাও এবার জানায় সে প্রথম যেদিন নেটকে দেখেছিল সেদিনই দেবীর কাছে প্রার্থনা করেছিল যে তারা দুজন যেন সারা জীবন একসাথে থাকতে পারে। দুজন একসাথে থাকার জন্য যা যা করা সম্ভব তার সবকিছুই সে করবে। দেবী তার প্রার্থনা গ্রহণ করেছিল, আর এরপর থেকেই নেট তার সাথে ফেসে গিয়েছে। সে কোনোভাবেই বিদেশ যেতে পারছিল না বা অন্য কিছু করতে পারছিল না, আর এই সবকিছু হয়েছিল দাওয়ের ওই প্রার্থনার জন্য। সে নিজেকে দাও থেকে কোনোভাবে আলাদাই করতে পারছিল না, অর্থাৎ তাদের একসাথে থাকা শুধুমাত্র একটি প্রার্থনার ফল ছিল। তাদের মধ্যে ওরকম ভালোবাসা ছিল না। এই সবকিছু জানার পর
নেট ভীষণ রেগে যায় এবং সুইমিং পুলে ফেলে দেয় দাওকে। এরপর সে তাকে ডুবাতে শুরু করে। পানিতে ডুবিয়ে নেট বারবার তাকে বলে যে ওই 8টা বছর ফিরিয়ে দিতে। দৃশ্য চলে যায় আবারও 8 বছর আগে সুইমিং পুলে, যেখানে তাদের প্রথমবার দেখা হয়েছিল। পানিতে ওঠার পর দাও নেটকে জিজ্ঞাসা করেছিল সে এইভাবে পড়ে আছে কেন। নেট বলে তার মন ভেঙে গিয়েছে। তার প্রথম প্রেম অর্থাৎ তার ভালোবাসার মানুষটি তার বন্ধুর সাথে মিলেই তাকে ধোঁকা দিয়েছে। একথা শোনার পর দাওয়েরও বেশ খারাপ লাগে। সে বলে তার কোনো বন্ধু বান্ধব নেই, সে সব সময় একা ছিল। তার খুব ইচ্ছা তার একটা মানুষ থাকবে যার সাথে সে সবকিছু শেয়ার করতে পারবে। এরপর থেকে তারা দুজন ধীরে ধীরে ডেট করতে শুরু করে। এখন দৃশ্য বর্তমানে ফিরে আসে। হুঁশ ফিরতেই তারা পানি থেকে উঠে আসে এবং নেট দাওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আমরা নেটকে গাড়িতে দেখতে পাই, হয়তোবা সে এয়ারপোর্টের দিকেই যাচ্ছিল। তার পাশে দাও ছিল। তারা এখন থেকে ঠিক করেছে যে তারা দুজন একসাথে থাকবে, তবে এর জন্য তারা নিজেদের স্বপ্নকে বিসর্জন দিবে না। তারা দুজন দুজনের কাছে কোনো কিছুই গোপন করবে না, যতই প্রার্থনার কারণে হোক না কেন। তাদের মধ্যে ঠিকই ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল এই 8 বছরে। তাই তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং পেছনে দাঁড়িয়ে থাকে ওই দেবী। শেষ দৃশ্যে আমরা ওই মন্দিরের সেবিকাকে দেখতে পাই, যার চোখগুলো জলজল করে জ্বলছিল। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। হতে পারে ওই সেবিকার বেঁচে থাকা মেয়েটিই ছিল আসল দেবী, যে কিনা সব প্রেমিক প্রেমিকাদেরকে নিজে থেকেই পরীক্ষা করত। এখন পঞ্চম গল্পের নাম হলো স্পেকট্রাল ক্লাস। গল্পের শুরুতে দেখা যায় এক বৃদ্ধা একটি মন্দিরের সামনে বসে প্রার্থনা করছে। মন্দিরে দেবমূর্তিগুলো বেশ অদ্ভুত। তাদেরকে দেখতে দেবতা কম বরং অপদেবতা বলে বেশি মনে হয়। এই সময় একজন ছেলে সেখানে আসে এবং মহিলাটিকে প্রচন্ড মারধর করতে থাকে। রক্তে তার শরীর ভেসে যায়। দৃশ্য পরিবর্তিত হয়ে চলে যায় একটি স্কুলে। আমরা সেখানে কম বয়সী একজন টিচার অয়েলকে দেখতে পাই। অয়েলের বয়স এতটাই কম ছিল যে ছাত্ররা পর্যন্ত তাকে বুলি করত। সে তার ক্লাসে গিয়ে হাজিরা নেওয়ার সময় লক্ষ্য করে পংসা কম নামের একজন ছেলে আজ স্কুলে আসেনি। সে বেশ কয়েকদিন ধরেই আসছে না। পংসা কমের আরেকটা ভালো নাম হলো নিক। ক্লাসের সবাই তাকে নিক বলেই ডাকে। একটি ছেলে বলে নিক বেঁচে নেই, গাড়ির অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছে। কারণ প্রতি রাতে টিচাররা তাকে ক্লাসে বসে পড়াশোনা করতে দেখে। একথা শুনে অয়েল কিছুটা চমকে ওঠে। তবে শেষ পর্যন্ত দেখা যায় ওই ছেলেটি এইসব দুষ্টুমি করে বলছিল। ক্লাস শেষ করার পর অয়েল অন্যান্য টিচারদের কাছে নিকের ব্যাপারে খবর নেয়। তারা বলে নিক প্রায় স্কুলে আসতো না। এছাড়া নিকের মতো পরিবারের ছেলেদের স্কুলে না আসাটাই স্বাভাবিক। নিকের বাবাও এই স্কুলেই পড়তো, যার ড্রাগ নেওয়ার অভ্যাস ছিল। তাকে শেষ পর্যন্ত স্কুল ছেড়ে দিতে হয়েছিল। নিকের দাদি খুবই অদ্ভুত স্বভাবের মানুষ, যার সাথে কেউ কথা বলে না। এসব জানার পরও অয়েল নিকের খোঁজ নেওয়ার জন্য তার বাড়িতে চলে যায়। নিকের বাড়ির পরিবেশ আসলেই বেশ ভয়ঙ্কর ছিল। চারিদিকে নোংরা ছড়িয়ে আছে, পশু পাখি মরে পড়ে আছে। নিকের বাবা ধমকে তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। সে জানায় সে নিকের ব্যাপারে খোঁজ নিতে এসেছে। যা শুনে নিকের দাদি তাকে পানি খেতে দেয়, যে পানি নোংরা এবং তার উপর পোকামাকড় ভাসছিল। এসব দেখে অয়েল অস্বস্তিতে পড়ে যায়। এখন নিকের ব্যাপারে তার দাদি জানায় যে নিক তাকে মারধর করে তার টাকা পয়সা নিয়ে পালিয়েছে তার মাস্তান বন্ধুদের সাথে। আমরা বুঝতে পারি প্রথম দৃশ্যে যে বৃদ্ধা মার খাচ্ছিল সেই বৃদ্ধাটি হলো নিকের দাদি, এবং যে মার ছিল সে খুব সম্ভবত নিক। নিকের দাদি অয়েলের হাত টেনে ধরে তাকে নিজের দাঁত দেখাতে থাকে যে সে কিভাবে ব্যথা পেয়েছে। এই আচরণ অয়েলের কাছে খুব অদ্ভুত মনে হয়। তাড়াতাড়ি সে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। পরদিন স্কুলে ক্লাসের ফাঁকে অয়েল তার বান্ধবীর সাথে মেসেজ করছিল, তাকে নিক সম্পর্কে জানাচ্ছিল। এক সিনিয়র তখন সেখানে চলে আসে এবং অয়েলকে মন দিয়ে কাজ করতে বলে। রাতে নিজের ঘরে ফিরলে অয়েলের মা তাকে কল করে এবং নিয়মিত যোগাযোগ না করার জন্য দোষারোপ করতে থাকে। অয়েল তার মাকে বলে তার অনেক কাজ রয়েছে, তাকে রিপোর্ট তৈরি করতে হবে এবং স্কুল বিল্ডিং পাহারা দিতে হবে। অয়েল স্কুল বিল্ডিং এই থাকে। স্কুল কর্তৃপক্ষ সিকিউরিটি রাখে না, বরং স্কুল টিচাররা এক একদিন এক একজন পাহারা দেয়। অন্য যে শিক্ষকের তার সাথে আজ পাহারা দেওয়ার কথা ছিল সে বাহানা করে আসেনি, তাই অয়েল একাই পাহারা দিতে শুরু করে। কিছু একটা শব্দ শুনে সে এক ক্লাসরুমে যায়। সেখানে সে রক্তমাখা অবস্থায় এক ছাত্রকে দেখতে পায়। এই ছেলেটি আর কেউ নয় বরং নিক ছিল। নিক জানায় তার বাবা এবং দাদি তাকে মেরে ফেলতে চায়। অয়েল যেন তাকে সাহায্য করে। অয়েলের এসব কথা বিশ্বাস হচ্ছিল না। তখন নিকের দাদি এবং বাবা খুব অদ্ভুত কিছু একটা ঘষতে ঘষতে সেখানে চলে আসে। নিকের দাদি অদ্ভুত ভঙ্গিতে হাসতে থাকে। নিকের বাবা একটি ছুরি বের করে বলতে থাকে নিককে তাদের কাছে দিয়ে দিতে। নিক খুবই অকৃতজ্ঞ এবং অবাধ্য একজন সন্তান। এমন সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিপদ বুঝতে পেরে অয়েল নিকের বাবাকে ধাক্কা দিয়ে ফেলে নিককে নিয়ে বেরিয়ে যায়। এরপর অয়েল কল দেয় পুলিশকে। পুলিশ জানায় সব পুলিশ ব্যস্ত থাকায় এখনই আসতে পারছে না, তাই তারা যেন কিছু সময় লুকিয়ে থাকে। আসলে পুলিশরা ব্যাপারটাকে গুরুত্বের সাথে দেখছিল না। অয়েল কি করবে তা বুঝে উঠতে পারছিল না। নিকও খুবই ভয় পাচ্ছিল। সে তার আশেপাশে ওই দেবতাকে দেখছিল যার মূর্তি আমরা নিকের বাড়িতে দেখেছিলাম। অয়েল তাকে শান্ত করে এবং তার সাথে কি হয়েছে সব খুলে বলতে বলে। তখন নিক জানায় তার দাদি এক সন্ন্যাসীর ভক্ত। আসলে ওই সন্ন্যাসী ছদ্মবেশে ড্রাগ কেনাবেচা করে। ভক্তদের প্রসাদের নাম করে ড্রাগ খেতে দেয়, যাতে করে নেশা হয়ে গেলে তার কাছ থেকে তারা বারবার ড্রাগস কেনে। দাদি নিজে আসক্ত হয়ে পড়ে, আর এরপর সে নিজের ছেলেকেই পানির সাথে মিশিয়ে জুসের মতো করে ওই ড্রাগস খাওয়ায়, যার ফলে তার বাবাও আসক্ত হয়ে পড়ে। অয়েল যখন নিকের বাড়িতে গিয়েছিল দাদি যে ময়লা পানি তাকে খেতে দিয়েছিল তার ভেতরে ওই ড্রাগসই মেশানো ছিল। এসব থেকে বাঁচার জন্যই নিক দাদিকে মারার চেষ্টা করেছিল সেদিন। এরপরই তার বাবা এবং
দাদি মিলে তাকে আটকে রেখেছিল ঘরের ভেতরে, যেখান থেকে সে সেদিন অয়েলকে নিজের বাড়িতে আসতে দেখেছিল এবং বুঝতে পেরেছিল যে কেউ যদি তাকে বাঁচাতে পারে সেটা হলো অয়েল। অয়েল এই সবকিছু শুনছিল। এমন সময় বাইরে নিকের দাদি এবং বাবার কথা শোনা যায়, যা শুনে অয়েল নিককে লুকাতে বলে নিজে বাইরে চলে আসে এবং তাদেরকে বলে নিক পালিয়ে গিয়েছে। তারা তার কথায় বিশ্বাস করে না। নিকের দাদি বলে সে যদি দেবতার আক্রোশ থেকে বাঁচতে চায় তাহলে নিককে যেন বের করে দেয়। অয়েল বলার চেষ্টা করে যে দেবতা বলতে কিছুই নেই, তারা যা দেখেছে তা হলো ড্রাগের কারণে হওয়া হ্যালুসিনেশন। নিকের বাবা বলে দেবতা অবশ্যই আছে এবং তা সে প্রমাণ করে দিবে। একথা বলে সে অয়েলকে প্রচন্ড মারধর করতে থাকে এবং জোর করে ড্রাগস খাইয়ে দেয়। তার এই অবস্থা দেখে তাকে বাঁচানোর জন্য নিক বেরিয়ে আসে। নিকের বাবা তাকে টেনে হিসড়ে নিয়ে যায়। জোর করে ড্রাগস দেওয়ার ফলে অয়েল তখন নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, তাই তো সে টলতে টলতে হাঁটতে শুরু করে। সে তখন ওই দেবতাকেও দেখতে পায়। অয়েল নিজেকে নিজে বলতে থাকে এই সবকিছু তার কল্পনা, সে যা দেখছে তা সত্যি দেখছে না। দেবতা তার কাছে চলে আসে এবং বলে সে একটা বাচ্চাকে বাঁচাতে পারল না। অয়েল তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায় অন্য একটি ঘরে, যেখানে নিকের দাদা এবং বাবা ছুরির আঘাতে নিককে অলরেডি মেরে ফেলেছে। তারা নাচতে নাচতে কোনো একটা রিচুয়াল করছিল। সেখানে নিকের মৃতদেহ দেখে অয়েল খুবই ভেঙে পড়ে। নিকের বাবা তখন তাকে মারার চেষ্টা করে। তখনই হঠাৎই অয়েলের কিছু একটা হয়ে যায়। সেও নাচতে শুরু করে এবং নিকের বাবাকে নিজের দিকে আকর্ষিত করতে থাকে। এরপর সে সুযোগ বুঝে নিকের বাবাকে আঘাত করে। নিকের দাদি তখন দৌড়ে আসে এবং জিজ্ঞাসা করে অয়েল তার ছেলেকে কি করেছে। উত্তরে অয়েল নিকের দাদির দিকে তার ছেলের শরীরের অংশ ছুঁড়ে দেয়। ভয় পেয়ে চিৎকার করতে করতে নিকের দাদি সেখান থেকে পালিয়ে যায়। তার পেছনে পেছনে যায় অয়েল। পরদিন নিকের বাবা এবং দাদির লাশ খুঁজে পায় স্কুলের ছাত্রছাত্রীরা। সেখানে নিকের লাশের পাশে সম্পূর্ণ অপ্রকৃতস্থ অবস্থায় রক্তমাখা অয়েল বসেছিল। সে হাসতে হাসতে বলে সে নিককে স্কুলে ফিরিয়ে এনেছে। আর এরই সাথে এই গল্পটি শেষ হয়ে যায়। পরবর্তী গল্পের নাম হচ্ছে গার্ল নেক্সট ডোর। গল্পের শুরুতে বার্ট নামের একজন লোককে দেখা যায়, যে কিনা নতুন একটি বাড়িতে শিফট হচ্ছিল। বাড়িতে ঢোকার সময় সে দেখতে পায় ওই বাড়ির ছাদ থেকে একটা মেয়ে মাটিতে আছড়ে পড়েছে এবং রক্তে ভেসে যাচ্ছে। মেয়েটির রক্তের ছিটা তার মুখে গিয়ে লাগে, কিন্তু বাস্তবে এমন কিছুই হয়নি। তার সাথে থাকা তার বন্ধু লি কিছুই দেখতে পায় না। তাই তো বার্ট নিজেকে সামলে নিয়ে ভেতরে যায় এবং তার ঘরে সবকিছু ঠিকঠাক করতে শুরু করে। কিছু জিনিসপত্র আনতে সে বাইরে গেলেই হঠাৎই খুবই সুন্দরী এবং আবেদনময়ী একজন মেয়েকে তার পাশের ফ্ল্যাটে ঢুকতে দেখতে পায়। এত সুন্দর মেয়ে পাশের ফ্ল্যাটেই থাকে এটা জানতে পেরে তার বেশ ভালো লাগে। তার মন ভালো হয়ে যায়, যদিও সে মেয়েটির চেহারায় স্পষ্ট দেখতে পায়নি। লি এবং বার্ডের কথা শুনে আমরা বুঝতে পারি বার্ড তার চাকরি ছেড়ে দিয়েছে, যাতে করে সে মন দিয়ে ব্যবসা করতে পারে। ব্যবসা করার জন্য লির কাছ থেকে সে বড় একটি অঙ্কের টাকা ধার নিয়েছে। লি তাকে নিয়ে অনেক বেশি চিন্তিত। তার ধারণা চাকরি ছেড়ে দিয়ে বার্ড খুব একটা বুদ্ধিমানের কাজ করেনি। এখন লি বের হলে বার্ড তাকে এগিয়ে দিতে চায়। যেখানে যাওয়ার সময় সে পাশের ফ্ল্যাটের ওই মেয়েটির দরজায় একটি নোট লাগিয়ে দেয়, যে নোটে লেখা ছিল যে তার নাম বার্ড এবং সে পাশের ফ্ল্যাটেই শিফট হয়েছে। এরপর সে লিকে লিফটে তুলে দেয়। সে যখন ফিরে আসছিল তখন সে ওই নোটটি আর দেখতে পায় না। আশেপাশে নিচে কোথাও নোটটি পড়ে নেই। তাই বার্ডের ধারণা হয় হয়তোবা মেয়েটি নোটটি ভেতরে নিয়ে গিয়েছে। ঘরে ফিরেই বার্ড ড্রাগস নিতে শুরু করে। ড্রাগস নেওয়ার ফলে সে পাশের বাড়ির ওই মেয়েটিকে কল্পনায় দেখতে পায়। তার মনে হয় মেয়েটি তার ওয়াশরুমে গোসল করছে। হঠাৎ করেই সে মেয়েটিকে ওয়াশরুম থেকে বের হতে দেখে ধর্মর করে উঠে বসে। টয়লেটে এবং ঘরে চেক করে বার্ড বুঝতে পারে এটি তার কল্পনা ছিল। তখনই সে মেঝেতে একটি চিরকুট কুড়িয়ে পায়। চিরকুটে লেখা ছিল সে যদি কোনো শব্দ শুনতে পায়, অদ্ভুত কিছু দেখে, তাহলে সে যেন চিৎকার চেঁচামেচি না করে কিংবা কাউকে ডাকাডাকি না করে। এমনিতেই সব ঠিক হয়ে যাবে। সে যেন মধ্যরাতে ঘর থেকে না বের হয়। যদি বাইরে দরজায় নক হয় তবুও যেন সে দরজা না খোলে বা কে আছে তা দেখতে না যায়, বরং ঘরের বাতিটি নিভিয়ে দেয়। এই চিরকুট পরে বার্ডের ধারণা হয় যে হয়তোবা পাশের মেয়েটি এই চিরকুটটি পাঠিয়েছে। তবে মেয়েটি কেন তাকে ভয় দেখাতে চাচ্ছে সেটাই সে বুঝতে পারে না। তাই বার্ড লিকে ফোন দেয় এবং সবকিছু খুলে বলে। সবটা শোনার পর সাবধানতার জন্য লি তাকে বলে ওই চিরকুটে যা কিছু লেখা আছে সে যেন তাই করে। তবে বার্ড এসবে খুব একটা গুরুত্ব দেয় না। এখন রাতে বার্ড ল্যাপটপে কাজ করছিল। এমন সময় পাশের ফ্ল্যাটে ঝগড়ার শব্দ শোনা যায়। সে মন দিয়ে কাজ করার জন্য হেডফোনটি পরে নেয় এবং কাজ শুরু করে। তবুও সে কিছুতেই কাজে মন দিতে পারছিল না। তাই সে ধূমপানের জন্য ব্যালকনিতে যায়। তখন সে পাশের ঘরের মেয়েটির শব্দ শুনতে পায়, যা শুনে সে তার ব্যালকনিতে উকি দেয়। ব্যালকনি দিয়ে তাকাতেই সে মেয়েটিকে অন্য এক পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায়। মেয়েটিও এখানে একবার তার দিকে তাকায়। হঠাৎই মেয়েটি এমন ভাবে তার দিকে তাকায় যা দেখে সে ভয় পেয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল। তাই নিজেকে কোনো মতে সামলে সে ঘরে ফিরে আসে। এমন সময় আচমকা অনেক জোরে জোরে কেউ একজন তার দরজা ধাক্কাতে শুরু করে। দরজার মধ্য দিয়ে তাকাতেই সে বাইরে কাউকেই দেখতে পায় না। হঠাৎ করে একটি হাত তার সামনে চলে আসে, যার ফলে বার্ড ভীষণ ভয় পেয়ে যায়। ঘরের বাতি নিভিয়ে সে চুপচাপ বসে থাকে, যেমনটা চিরকুটে লেখা ছিল। একসময় সবটা থেমে যায়। তখন লি তাকে ফোন করলে সে লিকে সবকিছু খুলে বলে। বার্ড বলে সে তেমনটাই করেছে যেমনটি লেখা আছে। এখন এই সব ঘটনায় রাতে তার ভালোভাবে ঘুম হয় না। শুধু ছাদ থেকে লাফিয়ে পড়া ওই মেয়েটির কথাই তার মাথায় আসতে থাকে। পরদিন ঘর থেকে বের হলেই সে দেখতে পায় সামনের ফ্ল্যাটটিতে তালা দেওয়া। সে তালার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে। তখনই একজন মেয়েকে দেখা যায়। ভয়ে সে ছুটে নিচে চলে আসে এবং সিকিউরিটি গার্ডকে বলে তার পাশের ফ্ল্যাটে কোনো মেয়েকে তালা দিয়ে রাখা হয়েছে। সিকিউরিটি গার্ড বলে পাশের ফ্ল্যাটে কেউই থাকে না, ফ্ল্যাটের মালিক অন্য স্থানে থাকে। বেশ কয়েক বছর ধরেই ওই ফ্ল্যাটটি ফাঁকা। তবে বার্ডের যেন বিশ্বাস হচ্ছিল না। তার মনে হচ্ছে
ভাবছিল ওই মেয়েটি হয়তো বা কোনো বিপদে পড়েছে, তাই সে নিজেই চেষ্টা করে এবং প্রথমে সে ব্যালকনি দিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেটা করতে ব্যর্থ হলে সে তালা ভাঙে আর এরপর ভেতরে যায়। ভেতরে সে কাউকেই দেখতে পায় না। হঠাৎই সে নিজেকে টয়লেটে পড়ে থাকতে দেখতে পায়। আসলে ঘটনা হলো বার্ট নেশা করার পর নিজের ফ্ল্যাটের টয়লেটে পড়ে গিয়েছিল। সে কোথাও যায়নি এবং এতক্ষণ যাবৎ সবকিছুই তার কল্পনায় চলছিল। তাই সে কিছুটা সামলে লির সাথে ফোনে কথা বলে। সে লিকে ওই চিরকুটের ছবি তুলে পাঠায় এবং তার সন্দেহের কথা জানায়। তখন লি বলে তাদের পুলিশে খবর দেওয়া উচিত, কিন্তু বার্ট এইসব ঝামেলায় পড়তে চাইছিল না। তাই লি বলে তাহলে সে এই ফ্ল্যাটের মালিককে খুঁজে বের করবে, যাতে করে তারা এই ব্যাপারে কোনো সাহায্য পেতে পারে। এসব বলে লি ফোন রেখে দেয়। এরপরই বাড়ির কাছে তার মায়ের কল আসতে থাকে, তবে সে তা রিসিভ করে না। ওই দিন রাতে 12টা বাজার আগেই সে ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ 12টার পর সে আর এই বাড়িতে থাকতে চাইছিল না। তবে ভেতরে ফোন ফেলে আসায় সে আবারও ঘরে ফিরে আসে ফোন নেওয়ার জন্য, যেখানে সে দেখতে পায় তাকে লি ফোন করছে। কল রিসিভ করতেই লি তাকে প্রচন্ড গালমন্দ করে এবং বলে তার সব মিথ্যা কথা লি জেনে গিয়েছে। বার্ট আসলে চাকরি ছাড়েনি, বরং ড্রাগ অ্যাডিক্ট হওয়ার কারণে তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। লি এখন ভয় পাচ্ছে বার্ট হয়তোবা তার টাকাগুলো সব নষ্ট করে ফেলবে, হয়তোবা সেই টাকা দিয়ে নেশা করেছে। লি আরো বলে যে সে যে মেয়ের কথা বলছে হতে পারে এই সব কিছুই সে ড্রাগস নিয়েছে বলেই দেখতে পারছে। এবার বার্টও রেগে যায় এবং বলে সে যা বলছে তা সত্যি বলছে। লি বলে আগামীকাল সে এসে ওই ফ্ল্যাটের মালিকের সাথে দেখা করবে, তখনই সবকিছু বেরিয়ে আসবে। এখন ফোন রাখার পর বার্ট ওই চিরকুট ছিঁড়ে ফেলে। সকালবেলা ঘুম থেকে উঠে সে ঘর থেকে বের হতে যাবে, তখনই সে পাশের ফ্ল্যাটের দরজাটি খোলা অবস্থায় দেখতে পায় এবং সেখানে ওই মেয়েটিকে দেখতে পায়। মেয়েটির গায়ে তেমন কোনো পোশাক নেই, শুধুমাত্র তাওয়াল পেঁচানো। মেয়েটি তাকে বলে সে বার্টের ঘরে যেতে চায়। বার্ট তার সাথে করে নিজের ঘরে ঢুকে পড়ে এবং নিজেকে ঘুম থেকে জেগে উঠতে দেখতে পায়। অর্থাৎ তখনও সে কল্পনা করছিল, সবকিছু স্বপ্নে দেখছিল। এরপর সে একটি কাগজ খুঁজে পায়, যেখানে লেখা ছিল এই বিল্ডিং এ কিছু সমস্যা আছে। এই সব সমস্যার কারণে বিল্ডিং এর বাসিন্দাদের কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন যদি কোনো শব্দ হয় অথবা গরম অনুভব হয় তাহলে তার উৎস যেন খোঁজার চেষ্টা না করা হয়। বাইরে শব্দ হলে বাইরে যেন না যাওয়া হয়। ঘরে কারোর উপস্থিতি দেখলে যেন মাথা ঠান্ডা রাখা হয়। এই সব কিছু পড়ে সে বেশ ভয় পেয়ে যায়। ছুটে গিয়ে বার্ট দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা কিছুতেই খোলে না। বারান্দায় গিয়ে সিকিউরিটি গার্ডকে ডাকলে সিকিউরিটি গার্ড সাড়া দেয় না। সে অনেকভাবে সিকিউরিটি গার্ডকে ডাকার চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। ফলে সে বুঝতে পারে যে সে এই ঘরে বন্দি পড়েছে। রাতের বেলা আবারও দরজায় শব্দ হতে থাকে। সে বাতিটি নিভিয়ে অপেক্ষা করে, কিন্তু এবার সমস্যা যেন আরো বেশি বেড়ে যায়। পানির ট্যাপ থেকে পানি পড়তে থাকে এবং কমোডের পানি উপচে পড়ে ঘর ভেসে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা লিকে দেখতে পাই যে কিনা পাশের অ্যাপার্টমেন্টের মালিকের সাথে দেখা করতে গিয়েছিল। পাশের অ্যাপার্টমেন্টের মালিক জানায় যে তার অ্যাপার্টমেন্টে কোনো সমস্যা নেই, আসলে সমস্যা তার বন্ধুর অ্যাপার্টমেন্টে। আগে ওই লোক নিজের অ্যাপার্টমেন্টে থাকতো এবং বার্ডের অ্যাপার্টমেন্টে জেন নামের একজন মেয়ে থাকতো। লোকটি বিবাহিত ছিল, তবুও জেনের সাথে তার একটি সম্পর্ক তৈরি হয়। একদিন তার স্ত্রী সবকিছু জেনে যায়। তখন লোকটি জেনকে একটি চিরকুট লেখে, যেখানে সে লিখেছিল রাত্রে কেউ আসলে সে যেন দরজা না খোলে এবং বাতি নিভিয়ে বসে থাকে। অর্থাৎ বার্ট যে নোটটি পেয়েছে সেটি ওই লোকটি জেনের উদ্দেশ্যে লিখেছিল। মূলত লোকটি জেনকে নিজের স্ত্রীর হাত থেকে বাঁচানোর জন্যই এই নোটটি পাঠিয়েছিল। লোকটির স্ত্রী ওই রাতে আসে এবং দরজা ধাক্কায়। জেন চুপচাপ লুকিয়ে বসে থাকে এবং কাঁদতে থাকে। ওই রাতে কিছুই হয় না, বরং লোকটি তাকে বারবার ওয়াদা করার পরও জেনকে ছেড়ে নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি পাল্টে সেখান থেকে চলে যায়। জেনের এতে করে একেবারেই মন ভেঙে যায়। সে নিজেকে শেষ করে দেয়। বার্ট যে মেয়েটিকে উপর থেকে পড়তে দেখেছিল সেই মূলত জেন ছিল। বেশ কিছু বছর আগে সে ঠিক ওইভাবেই নিজেকে শেষ করে দিয়েছিল, যারই এক ঝলক বার্ট এই বাড়িতে আসা মাত্রই দেখতে পেয়েছিল। এখন অন্যদিকে ঘরের ভেতরে বার্টের অবস্থা বেশ খারাপ ছিল। সে ঘর থেকে বের হওয়ার জন্য দরজার হাতলে হাত দেয়, তবে তা প্রচন্ড গরম হয়ে ওঠে। ঘরে প্রচন্ড শব্দ হচ্ছিল, সেই সাথে পানি আসছিল। আমরা বুঝতে পারছিলাম বার্ট এই ফ্ল্যাটে ফেসে গিয়েছে। তবে অদ্ভুত ব্যাপার হলো আমরা দেখতে পাই বার্টের শেষকৃত্যের অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ বার্ট অলরেডি মারা গিয়েছে, যা সে নিজেও জানে না। সেও ওই মেয়েটির মতো করে নিজেকেই নিজে শেষ করে দিয়েছে, যার ফলে তার আত্মা এই ঘরে বন্দী হয়ে গিয়েছে। এটি হয়তোবা জীবন এবং মৃত্যুর মাঝের দুনিয়া, যে কারণে সে এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে সে বেঁচে আছে নাকি মারা গিয়েছে। শেষ দৃশ্যে দেখা যায় তার মা শেষবারের মতো ছেলের ঘর দেখার জন্য ভেতরে আসে। বার্ট তার মায়ের পেছন পেছন যাওয়ার চেষ্টা করে। সে দরজা খুললে সকলে ভাবে বাতাসের কারণে একা একা দরজা খুলে গিয়েছে, আর এরপর তারা দরজাটি আবারও বন্ধ করে দেয়। বার্ট আবারও ওই ঘরে বন্দী হয়ে যায়। একসময় সে নিজেকে রক্তমাখা জেনের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখতে পায়। এরই মাধ্যমে হয়তোবা তার এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে যাওয়ার যাত্রা শুরু হয়। সেই সাথে এই গল্পটিও শেষ হয়ে যায়। সপ্তম গল্পটির নাম হলো ডিয়ার গ্রানি। গল্পের শুরুতে আমরা মন্থা নামের একজন মহিলাকে তার মাকে নিয়ে নদীর পাড়ে আসতে দেখতে পাই। আজ মন্থার মায়ের জন্মদিন ছিল। তাদের ধর্মীয় রীতি অনুযায়ী জন্মদিনের দিন নদীর পানিতে জীবন্ত মাছ ছাড়লে পুণ্য পাওয়া যায়। এজন্যই মাছ নিয়ে মন্থা এবং মন্থার মায়ের এখানে আসা। তবে মন্থার মা চাইছিল একটা বিশেষ প্রজাতির মাছ ছাড়বে, কিন্তু এখানে আছে অন্য মাছ। মন্থা বলে এই পানিতে ওই মাছ বাঁচবে না, কিন্তু তার মা কিছুতেই মানতে চায় না। এতে করে মন্থা কিছুটা বিরক্ত হয়। এমনিতেও তার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছিল।
হঠাৎ করেই ফোন আসায় মন্থা ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কথা বলা শেষ করে সে যখন পিছে ঘুরে তাকায় তখন সে অবাক হয়ে যায়। সে কোথাও তার মাকে দেখতে পায় না, সেখানে শুধুমাত্র তার মায়ের জুতা পড়েছিল। মন্থা পাগলের মতো মাকে খুঁজতে শুরু করে। সারাদিন মাকে খুঁজে না পেয়ে পুলিশ কমপ্লেন করে গভীর রাতে বাড়িতে ফিরে আসে মন্থা। মন্থার মেয়ে নুলাক মন্থাকে জিজ্ঞাসা করে তার নানি কোথায়। এই প্রশ্নের কোনো জবাব দিতে পারে না মন্থা, বরং সে প্রচন্ড কাঁদতে শুরু করে। এরপর সে মেয়েকে সবকিছু খুলে বলে। পুরো ঘটনা শুনে তার উপর নুলাক প্রচন্ড রেগে যায়। সে বলে মন্থা নিজের মার খেয়াল রাখতে পারে না, সে অন্যদের খেয়াল কিভাবে রাখবে। এ কারণেই হয়তোবা তার বাবা মন্থাকে ছেড়ে গিয়েছে। এসব শুনে মন্থা কান্নায় ভেঙে পড়ে এবং নুলাক সেখান থেকে রেগে চলে যায়। আমরা বুঝতে পারি তাদের মা মেয়ের মধ্যকার সম্পর্ক আগে থেকেই তেমন একটা ভালো না। ঘরে ফিরে নুলাক তার বান্ধবী অ্যালিসের সাথে চ্যাট করতে থাকে। সে অ্যালিসকে সবকিছু খুলে বলে। নুলাক বলে একসময় তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন তার নানি তার দেখাশোনা করত, আর এ কারণেই তার কাছে তার মায়ের চেয়ে নানি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যালিস বলে তার নানি হয়তোবা আশেপাশেই কোথাও আছে, লুকিয়ে আছে এবং চাইছে নুলাক তাকে খুঁজে বের করুক। ছোটবেলায় তার নানি এবং নুলাকের পছন্দের খেলা তো এই লুকোচুরি খেলাই ছিল। এভাবেই কথা বলতে বলতে হঠাৎ করেই নুলেক লক্ষ্য করে সামনের বাড়ি থেকে কেউ একজন তার উপর নজর রাখছে, তবে সেই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। পরদিন সকালে নুলাকের ঘুম ভাঙে চেঁচামেচির শব্দে। মন্থা পুলিশের সাথে ফোনে কথা বলছিল। সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পুলিশদের সাথে রাগারাগি করছিল এবং জিনিসপত্র ভাঙচুর করছিল। নুলাক তখন দরজা বন্ধ করে কাঁদতে শুরু করে। মন্থা এদিকে তার মাকে কোনো মতেই খুঁজে না পেয়ে চলে যায় এক সামানের কাছে। যাওয়ার সময় সে তার মায়ের জুতা জোড়া সাথে করে নিয়ে যায়। সেখানে অনেক মানুষের ভিড় ছিল। সারাদিন অপেক্ষার পর সন্ধ্যার দিকে ওই সামানের সাথে দেখা করার জন্য মন্থার সুযোগ হয়। তবে মন্থা কিছু বলার আগেই সামান বলে তার মা আশেপাশেই আছে, তবে এক আত্মা তার মায়ের চোখে পর্দা দিয়ে রেখেছে, যে কারণে সে তার বাড়িতে ফেরার রাস্তা খুঁজে পাচ্ছে না। যা শুনে মন্থা জিজ্ঞাসা করে যে সে তার মাকে বাড়ির রাস্তা খুঁজে পেতে কিভাবে সাহায্য করতে পারে। সামান বলে তাকে একটি রিচুয়াল করতে হবে। রিচুয়াল অনুযায়ী তার মা সব সময় যে জুতা ব্যবহার করত সেই জুতাতে লাল এবং সাদা সুতো বাঁধতে হবে, আর এই সুতো বাঁধার মাধ্যমেই তার মা ঘরে ফিরতে পারবে। সুতোই তার মাকে পথ দেখাবে। তবে এই রিচুয়ালটি করার আগে তাকে সারাক্ষণ তার মায়ের কথাই ভাবতে হবে। অন্য কিছু নিয়ে ভাবলে সে তার মায়ের পরিবর্তে খারাপ কোনো কিছুকে বাড়িতে ডেকে নিয়ে আসতে পারে। মন্থা ঠিক তাই করে। সে তার মায়ের কথা ভাবতে ভাবতে বাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরে লাল সাদা সুতোয় বাঁধা মায়ের জুতা জোড়া মায়ের বিছানার উপর রেখে দেয়। এই সব কিছু দেখে নুলাক খুবই বিরক্ত হয়। সে তার বান্ধবী অ্যালিসকে বলে তার মায়ের এই অন্ধবিশ্বাস এত বেশি বেড়ে গিয়েছে যে সে এখন এইসব কাজকর্ম পর্যন্ত করছে। এভাবেই মেসেজ করতে করতে নুলাক হঠাৎই লক্ষ্য করে আজও সামনের বাড়ির থেকে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। এরপর শুরু হয় অপেক্ষা। একে একে 3টা দিন কেটে যায়। নুলাকের নানির তখনও পর্যন্ত কোনো খবর নেই। ওই রিচুয়াল করার মাধ্যমে মন্থা অস্থির হয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে নুলাকের বিরক্তি এবং রাগ আরো বেশি বাড়তে থাকে। তৃতীয় দিন রাতে সে যখন অ্যালিসের সাথে চ্যাট করছিল তখন জানালা দিয়ে তাকাতে আবারও তার সামনের বাড়ির ওই ছেলেটিকে সে দেখতে পায়। আরো ভালোভাবে তাকাতেই সে দেখতে পায় তার ঘরের দিকে একটি পায়ের ছাপ এগিয়ে আসছে। নিজের ঘর থেকে বের হতেই সে তার মায়ের কথা শুনতে পায়, যে কিনা তার নানির সাথে কথা বলছিল। তার নানি বাড়িতে ফিরে এসেছে। অবশেষে নিজের নানিকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তার মা নিজের মায়ের পা মুছে দিতে দিতে জিজ্ঞাসা করে যে সে কোথায় ছিল। নুলাকের নানি জানায় যে মন্থা তাকে ফেলে রেখে চলে এসেছিল, তাই তাকে একা একাই বাড়িতে ফিরতে হয়েছে। নুলাক এখানে তার নানিকে দেখে খুশি তো হয়েছিলই, সে সাথে কিছুটা অবাকও হয়েছিল। পরদিন সকালবেলা নুলাকের ধারণা হয় যে সে বোধহয় রাতে নানি ফিরে আসার ব্যাপারটা স্বপ্নে দেখেছে, তাই সে পরীক্ষা করতে নানির ঘরে যায়। সেখানে সে বিছানার নিচে কিছু শব্দ শুনতে পায়, যেটা দেখার জন্য সে এগিয়ে গেলে সেখানে সে একটি বাটি উল্টা অবস্থায় দেখতে পায়, যেটা কিনা একা একাই নড়াচড়া করছিল। নুলাক ভয়ে ভয়ে বাটিটি উল্টায়, যেখান থেকে একটি টিকটিকি বেরিয়ে আসে। এই টিকটিকির কারণেই বাটিটি নড়াচড়া করছিল। টিকটিকিটি তার শরীরে উঠে যাওয়ায় ভয় পেয়ে নুলাক তার গাউনটি খুলে ফেলে। তখনই সে লক্ষ্য করে সামনের বাসার ওই ছেলেটি জানালার বাইরে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। এতে করে ভীষণ বিব্রত হয়ে নুলাক ছুটে নিজের ঘরে চলে আসে এবং চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলে। এই সময় তার মনে হয় তার চাদরের নিচে বুঝি কেউ একজন আছে, ফলে সে দ্রুত চাদরের নিচ থেকে বেরিয়ে আসে। চাদরের নিচে থাকা অবয়বটি ধীরে ধীরে উঠে বসে এবং মুখের সামনে থেকে চাদর সরায়। দেখা যায় এখানে আর কেউ নয় বরং নুলাকের নানি রয়েছে, যে কিনা তার নাতনির সাথে মজা করছিল। নুলাক তখন হাঁপ ছেড়ে বাঁচে। এরপর সে নানিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে তার নানিকে বলে যে আর কখনোই তাকে ছেড়ে যেন সে না যায়। এই বাড়িতে তার নানি ছাড়া তার কথা বলার মতো আর কেউই নেই। একথা বলে নুলাক তার নানির কোলে মাথা রাখে এবং তার নানি তার মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমপাড়ানি গান গাইতে থাকে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা মন্থাকে দেখতে পাই, যে কিনা তার অফিসে কাজ করছিল। তখনই তার কাছে
একটি কল আসে। কল পাওয়া মাত্রই মন্থা ছুটে বেরিয়ে চলে যায় নদীর তীরে, যেখান থেকে পুলিশ তার মায়ের লাশ তুলছিল। ওই দিনে মূলত তার মা নদীর পানিতে পড়ে মারা গিয়েছিল। তাহলে প্রশ্ন হলো, এখন যে কিনা তার মা হয়ে তার বাড়িতে আছে, অর্থাৎ যার সাথে তার মেয়ে একা আছে, সে কে? এটা ভেবে মন্থা প্রচন্ড চিন্তায় পড়ে যায়। সে বারবার নুলেককে কল দিতে থাকে, তবে নুলেক কিছুতেই ফোন ধরে না। তার বারবার মনে পড়তে থাকে শ্যামানের ওই কথা, রিচুয়াল করার সময় সে যদি সাবধান না হয় তাহলে তার বাড়িতে খারাপ কিছু চলে আসতে পারে। এখন হয়তো বা তাই হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা নুলেককে দেখতে পাই, যে কিনা ঘুম ভাঙতেই সে তার নানির আসল রূপ দেখতে পায়, যা কোনো মানুষ রূপ নয় বরং ভয়ানক কিছুর রূপ। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তার নানি একটি ছুরি বের করে এবং তাকে বলে তারা এখন লুকোচুরি খেলবে। নুলেক লুকাবে এবং নানি তাকে খুঁজে বের করবে। যদি সে তাকে খুঁজে পায় তাহলে এই ছুরি দিয়ে নানি নুলাকের একটি কান কাটবে। পরের বার সে যদি তাকে খুঁজে পায় তাহলে সে আরেকটি কান কাটবে, আর এরপর সে তার নাক কাটবে। শেষ রাউন্ডে সে তার গলা কেটে দিবে। নানির মুখে কথা শুনে নুলেক ভীষণ ভয় পেয়ে যায়। সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সে বলে সে কোনো রকম খেলা খেলতে রাজি নয়, কিন্তু তা বললে তো আর হবে না। নানি তাকে লুকাতে বলে। সে অনেক ছুটাছুটি করে এবং রান্নাঘরের ক্যাবিনেটে গিয়ে লুকিয়ে পড়ে। তখন তার নানি ক্যাবিনেটের সামনে হাঁটতে থাকে। একটা সময় সে ক্যাবিনেটের ভেতরে তার পাশে তার নানিকে দেখতে পায়, যে কিনা তখনই তার একটি কান কেটে নেয়। কাঁদতে কাঁদতে নুলেক ক্যাবিনেট থেকে বের হয় এবং আবারও ছুটে পালানোর চেষ্টা করতে থাকে। পুরো বাড়িটি লক হয়ে গিয়েছিল, যে কারণে সে চাইলেও এই বাড়ি থেকে বের হতে পারছিল না। এদিকে তার নানির মতো দেখতে ওই ভয়ানক শক্তিটি তার পিছনে দৌড়াচ্ছিল ছুরি নিয়ে। ফলে ভয়ে নুলেক নিজেকে বাথরুমে আটকে নেয়, যেখানে সে বাথরুমের জানালা দিয়ে বহু কষ্টে বাইরে বের হওয়ার চেষ্টা করে। এটা করতে গিয়ে জানালার কাজ তার পেটে ঢুকে যায়। তবে এরপরও সে যখন বাইরে চলে যায় তখনও তার নানি তার পিছু ছাড়ে না। সেও বাইরে যায় এবং তাকে তাড়া করতে থাকে। পুরো ফাঁকা রাস্তায় এভাবেই ছুটতে ছুটতে নুলেক একটি বড় রাস্তায় চলে আসে, যেখানে একটি গাড়ির নিচে সে চাপা পড়ে। এই গাড়িটি আর কারণ নয় বরং মন্থার গাড়ি ছিল, অর্থাৎ মন্থাই নিজের অজান্তে নিজের মেয়েকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো, গাড়ি থেকে নেমে সামনে এসে মন্থা কাউকেই দেখতে পায় না, বরং সেখানে পড়েছিল শুধুমাত্র এক জোড়া জুতা, যা লাল এবং সাদা সুতা দিয়ে বাঁধা ছিল। এই জুতাটি তার মায়ের নয় বরং তার মেয়ে নুলেকের। এই জুতো দেখেই বোঝা যাচ্ছিল নুলেক আর বেঁচে নেই। ফলে জুতোটি হাতে নিয়ে মন্থা বাড়িতে ফিরে আসে, যে বাড়িতে এখন সে সম্পূর্ণরূপে একা ছিল। কেউ আর সেখানে নেই। একাকী মন্থা তার নিজের ঘরে বসে কাঁদতে থাকে। আর এরপর আমরা ওই ছেলেটিকে দেখতে পাই, যে শুধুমাত্র নুলেককে জানালা দিয়ে দেখার চেষ্টা করত। সে সেখানে তার ফোন থেকে লাইভে এসেছিল। সে বলছিল যে তার পাশের বাড়িটি একটি হন্টেড বাড়ি। এই বাড়িতে বৃদ্ধা এবং তার নাতনির আত্মা থাকে। এই বাড়িতে একমাত্র জীবিত মানুষ হলো মন্থা। মন্থার মেয়ে অনেক আগেই মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে পালানোর সময় গাড়ির নিচে পড়ে মারা গিয়েছিল। এটুকু বলতেই আমরা ছেলেটির ল্যাপটপের স্ক্রিনে নুলেক এবং তার নানির আত্মাকে দেখতে পাই, যারা কিনা ছেলেটির উপর আক্রমণ করে। এরই সাথে এই গল্পটিও শেষ হয়ে যায়। শেষে গিয়ে গল্পটি বেশ দ্বিধা সৃষ্টি করে। তবে চিন্তার কিছু নেই, আমি তো আছি। মূলত মন্থার মেয়ে নুলেক অনেক আগেই মারা গিয়েছিল। সে একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, যাকে বাঁচানোর জন্য মন্থা ওই রিচুয়াল ফলো করেছিল, যার ফলে তার আত্মা এই বাড়িতে ফিরে আসে। আর এই কারণেই মূলত আমরা এই পর্যন্ত কখনোই নুলেককে বাড়ির বাইরে যেতে দেখিনি। সে সবসময় বাড়িতেই থাকতো। আর এরপর মন্থার মা অর্থাৎ নুলেকের নানিও যখন একইভাবে মারা যায়, তখন তার মা একই পদ্ধতি অবলম্বন করে। অর্থাৎ মন্থা চাইছিল তার মেয়ের আত্মার মতো করে তার মায়ের আত্মাকেও ফিরিয়ে আনবে, যেখান থেকে এই গল্পটি শুরু হয়েছিল। তবে এবার তার এই রিচুয়ালে কিছুটা ভুল থেকে যায়, যে কারণে তার মায়ের বদলে চলে আসে একটি খারাপ আত্মা, যে কিনা মন্থাকে জ্বালাতন করতো না বরং জ্বালাতন করতে শুরু করে নুলেককে। কেননা নুলেক একটি ভালো আত্মা ছিল এবং সে নিজেও জানতো না যে সে একটা আত্মা, যে কারণে ওই ছেলেটি লুকিয়ে লুকিয়ে তাকে দেখলে সে মনে করত ছেলেটি হয়তো বা খারাপ কোনো উদ্দেশ্যে তাকে দেখছে, কিন্তু আসলে সে তো একটা আত্মা। এটা বুঝতে পেরেই ওই ছেলেটি তাদের উপর নজর রেখেছিল। এ কারণেই সে যখন বাড়ি থেকে বেরিয়ে বাইরে পালানোর চেষ্টা করে এবং তার আত্মা তার মায়ের গাড়ির সামনে চলে আসে, তখন সে গায়েব হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার কারণেই সে গায়েব হয়ে গিয়েছিল এবং তার জুতা জোড়া সেখানে পড়েছিল, যে জুতা থেকে স্পষ্ট যে অনেক আগেই তার মা এই রিচুয়ালের মাধ্যমে তার আত্মাকে বাড়িতে এনেছিল। আশা করছি এবার সব ধরনের কনফিউশন দূর হয়েছে। তো চলুন এবার যাওয়া যাক অষ্টম এবং শেষ গল্পে, যার নাম ভাইরাল কার্স। শুরুতেই আমরা প্লে নামের একজন মেয়েকে দেখতে পাই, যে সম্ভবত থাইল্যান্ডে থাকলেও আসলে বিদেশি ছিল, কারণ তার এক কাস্টমার তাকে বিদেশি বলে ডাকছিল। আপাতত প্লে একজন সিঙ্গেল মাদার, যে কিনা তার একমাত্র মেয়ের সাথে থাকে এবং লন্ড্রির দোকান চালিয়ে নিজেদের ভরণ পোষণ করে। কাস্টমারের সাথে কথা বলে প্লে ঘরে যায় এবং তার মেয়েকে ডাকে। তার ছোট্ট মেয়ে কিউ বাথটাবে লুকিয়ে মায়ের সাথে লুকোচুরি খেলছিল। প্লে তার মেয়েকে বলে যে নিজের থেকেই মন দিয়ে পড়তে হবে। প্লের এমন সামর্থ্য নেই যে তার জন্য টিউটর রাখতে পারবে। ছোট্ট মেয়েটি এই সকল গুরুগম্ভীর কথার কিছুই বুঝতে পারে না, বরং সে তো টিভিতে কার্টুন দেখতে চাইছিল। একরাশ হতাশা নিয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকে প্লে। এরপর তার মেয়েকে বলে যে তার মেয়ে পড়া শেষ করে টিভি দেখতে পারে। এখন ওই দিন রাতের বেলা রেডিওতে একটি শো শুনতে শুনতে প্লে কাজ করছিল। এই শোটি আমাদের দেশের ভূত এফএমের মতো, যেখানে মানুষ ফোন দিয়ে নিজেদের ভুতুরে অভিজ্ঞতার কথা শেয়ার করে। এখন ফোন দিয়ে বাউ নামের একজন মেয়ে, যে কিনা তার বান্ধবীর সাথে হওয়া অভিজ্ঞতা শেয়ার করছিল। বাউয়ের বান্ধবী একজন সিঙ্গেল মা, যে কিনা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে একাই থাকতো। তার পাড়া প্রতিবেশী সবাই ভীষণ ভালো এবং মা
মেয়েকে দেখে শুনে রাখত। মা মেয়ে একদিন এক মন্দিরের মেলায় যায়, যেখানে হঠাৎই তাদের অগোচরে মেয়েটি পানিতে ডুবে যায়, যা দেখে মাটি অনেক চিৎকার করে, কিন্তু কেউ তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে না। আর এরপর তার মাথা খারাপ হয়ে যায়। সে সবাইকে বলতে থাকে তার মেয়ে পানিতে ডুবেনি, বরং তাকে ভূতে নিয়ে গিয়েছে। এইটুকু শুনেই প্লে বেশ অবাক হয় এবং ফোন হাতে নেয় মনোযোগ দিয়ে শোনার জন্য। গল্প চলতে থাকে, যেখানে বলা হয় যে ওই ছোট্ট মেয়েটির মায়ের ভাষ্যমতে মারা যাওয়ার আগেই বাচ্চাটি খুব অদ্ভুত ব্যবহার করত। সে বলতো সে একটি ছোট্ট মেয়ের সাথে খেলে, যে কিনা তার বোন, অথচ তারা মা মেয়ে দুজনই তাদের বাড়িতে একা থাকতো। এইটুকু শোনার পর হঠাৎ করে স্ক্রিন বন্ধ হয়ে যায় এবং সেখানে প্লে কিছু একটা ছায়া দেখতে পায়। ফলে প্রচন্ড চমকে যায় প্লে। তখনই দোকানের শাটারে কেউ ধাক্কাতে থাকে। শাটার তুললে দেখা যায় প্লে এর বাড়িওয়ালি ভাড়া নিতে এসেছে। তার অনেক দিনের ভাড়া জমে গিয়েছে। প্লে বলে সে কিছুদিনের ভেতরই ভাড়া দিয়ে দিবে, এখন তার হাতে কোনো টাকা নেই। বাড়িওয়ালি জিজ্ঞাসা করে প্লে তার মেয়েকে কোন স্কুলে ভর্তি করেছে। স্কুলের নাম শুনে বাড়িওয়ালি অবাক হয়ে যায় এবং বলে এত দামি স্কুলে তার মেয়েকে সে কিভাবে পড়াবে, সে এই দোকান থেকে কতই বা টাকা পায়। প্লে এসব কথার কোনো জবাব না দিয়ে বরং চুপচাপ থাকে। বাড়িওয়ালি এক সময় প্লেকে 2 সপ্তাহের ভেতরে ভাড়া দিয়ে দেওয়ার জন্য সাবধান করে এবং সেখান থেকে চলে যায়। প্লে তখন নিজের কাজে ফিরে যায়। এই সময় আমরা অন্ধকারে একটি পুরোপুরি ভিজে যাওয়া আত্মার অবয়ব দেখতে পাই। পরদিন সকালবেলা প্লের মেয়ে কিউয়ের স্কুলের হেডমাস্টার তার দোকানে আসে। হেডমাস্টার বলে তাদের স্কুলটা শহরের খুবই বিখ্যাত একটি স্কুল। এই স্কুলে শুধুমাত্র বাচ্চাদের পড়াশোনার ব্যাপারেই নয়, বরং অন্যান্য ব্যাপারেও খেয়াল রাখা হয়। তারা বিশ্বাস করে একটি বাচ্চার বেড়ে ওঠার পেছনে তাদের পরিবারের সেই সাথে পরিবেশেরও অনেক বড় ভূমিকা রয়েছে। প্লে বলে সে তার মেয়েকে যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছে, সেই সাথে পরবর্তী পড়ার জন্য সব ব্যবস্থা করে রেখেছে। কিন্তু হেডমাস্টার তাতে প্রসন্ন হন না। সে বলে প্লের উচিত তার মেয়েকে অন্য কোনো স্কুলে দিয়ে দেওয়া, এতে করে তাদের মা মেয়ে দুজনের জন্যই ভালো হবে। তবে প্লে বলে সে তার মেয়েকে সব থেকে ভালো এডুকেশন দিতে চায়, তার জন্য সে সবকিছু করতে প্রস্তুত। কথাবার্তা শেষ করে হেডমাস্টার সেখান থেকে চলে যায়। এই সময় ফোনে কারোর টেক্সট আসে, যেখানে লেখা আছে আজ রাতের পার্টিতে প্লেকে আসতেই হবে। আজ রাতে প্লের বান্ধবীরা মিলে একটি পার্টি রেখেছে, যেখানে তারা প্লেকেও ইনভাইট করেছে। এই সময় কিউ আসে এবং মাকে লন্ড্রির কাজে সাহায্য করতে থাকে। ঠিক ওই সময় এক কাস্টমারের কাপড় থেকে বেশ মোটা একটি স্বর্ণের চেন বের হয়ে আসে, যা দেখে প্লে তো একেবারেই অবাক হয়ে যায়। সে এটি তার নিজের কাছে রেখে দেয় এবং বলে কাস্টমার এলে সে সেটা ফিরিয়ে দিবে। এরপর সে কিউকে গোসল করাতে নিয়ে যায়। মা মেয়ে বেশ আনন্দ করে গোসল করে। গোসলের পর সে কিউকে যে জামাটি পরাতে চায় সেটি বেশ ছোট হয়ে গিয়েছিল। এই নিয়ে কিউ অভিযোগ করলে তার মা আপাতত তাকে এটিই পরতে বলে। সে পরবর্তীতে তাকে জামা কিনে দিবে বলে আশ্বাস দেয়। এতেই আমরা বুঝতে পারি যে প্লের আর্থিক অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছিল। যাক, এখন প্লে তার সবথেকে ভালো পোশাকটি পরে তৈরি হয়ে নেয় পার্টিতে যাওয়ার জন্য। পার্টিতে যাওয়ার আগে সে মেয়েকে কিভাবে থাকতে হবে সেই ব্যাপারে নির্দেশনা দেয় এবং ভালো করে দরজা জানালা বন্ধ করে বেরিয়ে পড়ে। পার্টিতে সবাই প্লেকে দেখে বেশ খুশি হয়। প্লের বান্ধবীদের সবারই অনেক ধনী পরিবারে বিয়ে হয়েছিল, যে কারণে তারা নিজেরাও ভালো স্ট্যাটাস মেনটেন করত। তারা জিজ্ঞাসা করে প্লে এখন কি করে। উত্তরে প্লে লন্ড্রি চালায় শুনে তারা বেশ অবাক হয়। তার বান্ধবীদের মধ্য থেকে একজন ইতস্ত করে বলে প্লের কোনো সাহায্য লাগলে সে যেন তার বান্ধবীদেরকে বলে। প্লে জানায় তার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তার বান্ধবীরা বলে তার যদি এতই সমস্যা হয় সে এই দোকান ছেড়ে তার ডিগ্রির সাহায্যে বড় কোনো চাকরি কেন নিচ্ছে না। প্লে তো অনেক পড়াশোনা জানে, সে নির্ঘাত ভালো কোনো চাকরি পেয়ে যাবে। তখন প্লে জানায় সে যদি চাকরি করে তাহলে তার মেয়েকে দেখাশোনা করবে কে। তার বান্ধবীদের একজন তাকে পরামর্শ দেয় যে কিউকে বোর্ডিং স্কুলে ভর্তি করে দিতে, তাহলে চিন্তামুক্ত হয়ে প্লে তার যোগ্যতা দিয়ে দেশে এমনকি বিদেশেও চাকরি পেতে পারবে। প্লে বলে যে সে এখন এসব নিয়ে তেমন একটা ভাবছে না, সে এখানে নিজের কথা বলতে না বরং তাদের কথা শুনতে এসেছে। এরপর বাকিরা সবাই যার যার কথা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে কিউ একা একা খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে ড্রয়িং করে ক্লান্ত হয়ে সে শুয়ে পড়ে। এমন সময় সে যেন জানালা দিয়ে কিছু একটা দেখতে পায়, যার দিকে সে তাকিয়ে থাকে। অন্যদিকে প্লে তখন বাড়িতে ফিরছিল। তখনই তার নাম্বারে কিউর নাম্বার থেকে ফোন আসে। মূলত সেই পার্টিতে আসার আগে কিউর কাছে একটি মোবাইল ফোন রেখে এসেছিল। প্লে ফোন রিসিভ করলে কিউ কোনো কথা বলে না। তখন প্লে বেশ ভয় পেয়ে যায়। সে এক ছুটে বাড়িতে চলে যায়। বাড়িতে ঢুকতেই লন্ড্রি রুমে ওয়াশিং মেশিনটি চলতে দেখে প্লে আরো বেশি ভয় পেয়ে যায় এবং কিউকে ডাকতে থাকে। দেখা যায় কিউ বেডরুমে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। প্লে তাতে হাত দিতেই সে দেখতে পায় পুরো কম্বল ভিজা। এক সময় কম্বল সরে যায়, একজোড়া পা বেরিয়ে আসে, যে পাগুলোতে কাদা ময়লা মাখা ছিল। এই ভয়ানক অবয়বের পুরো শরীর সম্পূর্ণরূপে ভেজা। সে তার শরীর ভয়ানকভাবে বাঁকাতে শুরু করে। প্লে এতে করে ভয়ে চিৎকার করে ওঠে। তখনই সে দেখতে পায় বিছানায় তো কেউই নেই। কিউও সেখানে চলে আসে। মেয়েকে অক্ষত দেখে সে তাকে জড়িয়ে ধরে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সে ভাবতে থাকে তার সাথে কি হলো। কেউ এসে মাকে জিজ্ঞাসা করে তার মায়ের কি হয়েছে, তার মায়ের মন খারাপ কেন। প্লে এবার একটু হেসে বলে সে ঠিক আছে, কিন্তু একটু ক্লান্ত। এরপর প্লে কিউকে জিজ্ঞাসা করে যে প্লে যদি কিউকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয় তাহলে কি হবে। কেউ জিজ্ঞাসা করে বোর্ডিং স্কুল মানে কি। প্লে তাকে বুঝিয়ে বলে যে বোর্ডিং স্কুল হলো যে স্কুলে কিউ দিনে পড়াশোনা করবে এবং রাতে ঘুমাবে। স্কুলের ছুটি হলে সে মায়ের কাছে আসতে পারবে। কেউ বলে সে তার মাকে ছেড়ে একা কোথাও যেতে চায় না।
সে যাবে না বোর্ডিং স্কুলে। যা শুনে প্লে এবার বলে যে সে মজা করছিল, সে কিউকে কোথাও যেতে দিবে না। আর এরপর সে জিজ্ঞাসা করে যে আজ একা একা কিউ কি করলো। কিউ বলে সে হোমওয়ার্ক করেছে, খেলেছে এবং তার বোনের সাথে কথা বলেছে। একথা শুনে প্লে চমকে ওঠে এবং জিজ্ঞাসা করে তার বোনকে। উত্তরে কিউ বলে বোন সামনের বাসায় থাকে এবং তার সাথে খেলা করতে আসে। একথা বলে কিউ সামনের পরিত্যক্ত একটি বিল্ডিং দেখিয়ে দেয়। এই পুরো ঘটনায় প্লে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তাই তো সে পরদিন সকালেই পরিত্যক্ত ওই বিল্ডিং এর দিকে তাকিয়ে থাকে এবং কিউ এর বলা ওই কথাগুলোই ভাবতে থাকে। এমন সময় কিউ এর স্কুলের হেডমাস্টার তাকে কল করে এবং বলে আগামীকাল কিউ এর টিউশন ফি জমা দিতে হবে। প্লে বলে যে কথা ছিল আগামী সপ্তাহে জমা দেওয়ার। তার জবাবে হেডমাস্টার কিছু একটা বলে, যা শুনে প্লে বেশ মন খারাপ করে ফেলে এবং বলে সে সময় মতোই টাকা জমা দিয়ে দিবে। এই সময় ঝুম বৃষ্টি নামলে প্লে ছুটে ছাদে চলে যায়, কারণ তার লন্ড্রির কাপড়গুলো ভিজে যাচ্ছিল। পরদিন সকালবেলা কিউকে তার থেকে বড় সাইজের একটি পোশাক পরিয়ে স্কুলের জন্য তৈরি করে প্লে। প্রথম দিন এই বড় পোশাক পরে স্কুলে যাওয়ার ব্যাপারে কিউ একটু আপত্তি জানায়। তখন প্লে বলে কিউ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, তাই অল্প দিনের মধ্যেই এই পোশাকটি তার ফিট হয়ে যাবে। কিউ মাকে জিজ্ঞাসা করে যে প্রতিদিন প্লে তাকে স্কুল থেকে আনতে যাবে কিনা। প্লে বলে সে যখনই সময় পাবে তখনই মেয়েকে আনতে যাবে। কিউ মন খারাপ করে বলে যে সে সবসময় এই কথাই বলে, কিন্তু কখনোই কথা রাখে না। এখন কিউকে লন্ড্রিতে রেখে প্লে বাড়িওয়ালার কাছে যায় এবং তার বাড়ির ভাড়া পরিশোধ করে। সে সবটুকু দিতে পারে না, কারণ কিউ এর স্কুলের জন্য কিছু টাকা রেখে দিতে হয়েছিল। তখন বাড়িওয়ালার বোন তাকে জিজ্ঞাসা করে যে তার কাপড়গুলো লন্ড্রি করা হয়েছে কিনা। উত্তরে প্লে বলে গতকাল বৃষ্টির জন্য কাপড়গুলো ভিজে গিয়েছে, তাই একটু দেরি হবে। একথা শুনে বাড়িওয়ালি এবং তার বোন দুজনই অবাক হয়ে যায় এবং জানায় গতকাল তো এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তাই তারা প্লেকে মিথ্যা বাহানা করতে মানা করে। প্লে এর কিছুই বুঝে উঠতে পারছিল না। আর এরপর সে যখন দোকানে যায় তখন সে দেখতে পায় এক কাস্টমার সাথে করে পুলিশ নিয়ে এসেছে। তার অভিযোগ এই মহিলার সোনার চেন লন্ড্রির কাপড়ে ছিল, যা প্লে রেখে দিয়েছে। একথা শুনে আমরা বুঝতে পারি যে হঠাৎ করেই প্লে এত টাকা কোথায় পেল, যা দিয়ে সে বাড়ির ভাড়া দিচ্ছে এবং স্কুলের টাকাও পরিশোধ করে দিচ্ছে। সে মূলত ওই সোনার চেনই বিক্রি করে এই সব কিছু করছিল। মহিলাটি বলে তার স্বর্ণ ফিরিয়ে দিতে, তা না হলে পুলিশের সাথে যেতে। প্লে বলে আপাতত তার হাতে কোনো টাকা নেই, যা শুনে মহিলা তাকে হুমকি দিয়ে বলে 2 দিনের ভেতর তার টাকা ফিরিয়ে দিতে, তা না হলে সে পুলিশ পাঠাবে। ছোট্ট কিউ এসবের কিছু না বুঝতে পেরে মাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে ওই মহিলা কি বলছে। তবে প্লে তার কোনো কথার জবাব না দিয়ে বরং দ্রুত গোসল করে নিতে বলে। তারা এক স্থানে বেড়াতে যাবে। একথা শুনে কিউ গোসল করতে চলে যায়। প্লে তখন তার কাছে থাকা অল্প কিছু টাকা যেগুলো সে স্বর্ণ বিক্রি করে পেয়েছিল সেগুলো সাথে নিয়ে নেয় এবং ব্যাগ গুছিয়ে নেয়। আমরা বুঝতে পারি সে কিউকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার কথা ভাবছিল। আর এরপর সে কিউকে ডাকতে থাকে, তবে বাথরুম থেকে কিউর কোনো সাড়া পাওয়া যায় না। হঠাৎ করে সে দেখতে পায় ওই অশরীরী আত্মা কিউকে সাথে নিয়ে পরিত্যক্ত বিল্ডিং এর দিকে যাচ্ছে। প্লে ছুটে চলে যায় সেখানে। এই বিল্ডিং এ ঢুকে প্লে হতভম্ব হয়ে যায়, কেননা এটি দেখতে হুবহু তার বাড়ির মতো ছিল। সেখানে প্লে কিউ এর কিছু ড্রয়িং দেখতে পায় এবং বাথট্যাব ভর্তি পানি দেখতে পায়। হঠাৎ করে প্লে সব বুঝতে পারে এবং নিজের বাড়িতে চলে যায়। সেখানে গিয়েই সে দেখতে পায় কিউ অলরেডি পানিতে ডুবে মারা গিয়েছে। দুঃখে কষ্টে হতাশায় প্লে মেয়ের লাশ জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এমন সময় ওই অশরীরী শক্তি তার সামনে আসে, যে কিনা দেখতে হুবহু প্লের মতো ছিল। আর এরপর কিছুদিন কেটে যায়। প্লে তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বাড়িওয়ালা ওই বাড়িতে আসলে দেখতে পায় ছাদ থেকে পানি পড়ছে এবং টিভিতে ওই ভুতুরে শোটি চলছে। এই শোতে গেস্ট হিসেবে এসেছে প্লে, যেখানে প্লে জানায় তাদের শো দেখার পর থেকেই তার পেছনে ওই ভূতটি পড়েছে এবং ওই ভূত তার মেয়েকে মেরে ফেলেছে। এখনো ওই ভূত তার পিছু ছাড়েনি। এইটুকু বলতেই টিভিতে গ্লিচ দেখা যায় এবং টিভি স্ক্রিনে কারো ছায়া দেখা যায়। অর্থাৎ ঠিক যেভাবে প্লের এই অভিশাপ লেগেছিল ঠিক একইভাবে এবার প্লের বাড়িওয়ালিরও এই অভিশাপ লেগেছে। হয়তোবা তার সন্তানও এবার মারা যাবে। তাই তো এই গল্পের নাম ভাইরাল কার্স, অর্থাৎ ভাইরাল অভিশাপ। আশা করছি এই 8টা ছোট ছোট গল্পই আপনাদের কাছে ভালো লেগেছে। কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে। আমার কাছে তো ওয়েডিং ড্রেস অর্থাৎ দ্বিতীয় গল্পটি সব থেকে বেশি ভালো লেগেছে। এখন এই পুরো 8টি গল্পই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, তাই গল্পগুলো দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।